মোহাম্মদ সাগর। সাগর বয়স কত? 27+। 27+ বয়স। আপনি আজকে রেডিওতে যে বিষয়ে আপনার জীবনের যে ঘটনাগুলো আজকে আপনি স্বীকার করতে যাচ্ছেন, সজ্ঞান এবং স্বেচ্ছায় বেশ কিছু অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, যেগুলো আজকে আপনি এখানে বলবেন। প্রথমেই যে প্রশ্নটা আমি আপনাকে করতে চাই সেটা হচ্ছে, এই ধরনের বিষয়গুলো আপনি কেন রেডিওতে বলতে চাচ্ছেন? বলতে চাচ্ছি একটা কারণ, যে আমি আসলেই যে ব্যাপারে জড়ায় গেছি এটার পরিণতি কি এটা জানুক, যেন আমার মতো ভুল দ্বিতীয় আর কেউ না করে এরকম। ঠিক আছে, শুরু করুন আপনি যেখান থেকে বলতে চান প্লিজ। বলতে চাই, ছোটবেলা থেকেই আমার আব্বু লঞ্চে চাকরি করতো। তো লঞ্চে চাকরি করার পাশাপাশি মানে অন্য ধরনের আরো কিছু ব্যবসা করতো, যেমন মাছ টাছ কিনে নিয়ে আসতো, ওইখান থেকে আনলে এখানে আমরা খুব ভালো দামে বিক্রি হইতো। তো আমার আব্বু প্রায় 1.5-2 লাখ টাকার একবারই মাছ কিনে। তো ওইখান থেকে প্রথম র্যাবে আর কি জাহাজটা আটকে দেয়। তো আমার আব্বুর নামে একটা মামলা হয়। তো আমরা আর কি গ্রামে থাকতে পারি না, গ্রাম থেকে আমাদের শহরে চলে আসা লাগে। তো আমরা গ্রাম থেকেই ঢাকা প্রথম আসলাম। আসার পর আব্বুর চাকরি বাকরি নাই, এখন আমিও কিছু করতে পারি না, লেখাপড়াও বন্ধ। 3তে আমি পড়ছি। তারপর কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা ছিলাম 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। তার মানে আপনার পজিশন? আমি সবার ছোট। ওকে। তো ঢাকা আসার পর কি করব, কিছু করতে পারি না। আব্বু কখনো কমলা বিক্রি করে, কখনো এটা বিক্রি করে ওইটা বিক্রি করে, কিন্তু ওইভাবে চলে না। আমরা ঢাকা কখনো আসি নাই, ওইভাবে বুঝি না কিভাবে মানায় নিতে হইব। তো এখান ঢাকা গাবতলী আসছি, এখান থেকে আমরা নারায়ণগঞ্জে চলে যাই। ওইখানে যাওয়ার পর আমি অনেক কষ্ট করি, যে হোটেলে কাজ করা লাগে বা কোনো গ্যারেজে কাজ করতেছি, দৈনিক 30 টাকা 20 টাকা দিচ্ছে আমাকে। এটা দিয়ে মানে মোটামুটি, আমার আব্বুর তো চাকরি নেই, আমরা কি করব, আমাদের কোনো হেল্প করার মতো কোনো লোক নেই। তো 4-5 মাস পরে আমার আব্বুর আবার ঢাকার লঞ্চে চাকরি হয়। তো আমাদের ফ্যামিলিটা আবার মোটামুটি ইনশাল্লাহ আমরা ভালোর দিকে যাই। তো আব্বু বলে, তুমি লেখাপড়া তো ছাইরা দিছে, এখন আবার করো। তো কাজের ভিতর জড়ানোর পর, টাকা চিনার পর আমার ভিতর আর ভাই লেখাপড়াটা ঢোকে না। স্কুলে গেলেও ঠিকঠাক মতো যাই না, আসি না। তো বললো যে তাহলে ভালো একটা কাজ শিখো, যেহেতু তোমার ভবিষ্যৎ আছে। তো আমি শেখার বলতে কিছু পারলাম না গ্যারেজ টেরেজে। তো গেলাম গার্মেন্টস সেক্টরে কাজ শিখতে। আচ্ছা, যেটা কিরকম ভাবে কি আসার বিষয়। বয়স কত তখন আপনার? তখন আমার বয়স মানে 11 কি 12 চলে এরকম। আচ্ছা। তো আমার 600 টাকা 620 টাকা স্যালারি। 11-12 বছরের ছেলে মেয়েদেরকে গার্মেন্টসে কাজে নেয়? এটা অনেক আগে ছিল, তো বিসিক এলাকায় নিত। মানে 600 টাকা স্যালারি ছিল, 620 টাকা। আচ্ছা, কি কাজ ছিল আপনার? আমার কাজ ছিল যারা মানে টি শার্ট তৈরি করে, ওটা আমি সুতা আর কি কাইটা দিতাম বসে বসে। আচ্ছা, এটাই। তো ওইখান থেকে প্রায় 1 বছর শেষ করলাম, কাজটা শিখলাম মোটামুটি। তখন আমি মেশিন চালানো শিখলাম, অপারেটর হইলাম। তো আমার অনেক লোকের সাথে পরিচয় হলো, যেমন স্যার বা ভাইবার অনেক বন্ধু হলো ওইখানে। তো হঠাৎ করে একটা ফ্রেন্ড ওইখানে মানে একটা অকারেন্স করে একটা মেয়ের সাথে, আমাদের বয়সী। তো মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়। তো ওই সময়টা দেখা গেছে ছেলেটারে ধরে নিয়ে যায় একটা এলাকায়, যে ও হয়তো বা মেয়েটাকে বিয়ে করতে হইব, নাইলে ওর অনেক টাকা জরিমানা দিতে হইব, 4-5 লাখ টাকা। তো আমি মন খারাপ করে বসে রয়েছি। আমার একটা ফ্রেন্ড আসলো, যে কি হয়েছে, মন খারাপ কেন? তো তখন ওর কাছে বললাম যে এই ঘটনা, আমার তো আরেক বন্ধুর এরকম করছে, এখন কি করা যায়? তো চল আমার সাথে। তো এই ফার্স্ট টাইম আমি এক বড় ভাইয়ের সাথে দেখা করতে গেলাম ওর মাধ্যমে। তো বড় ভাইয়ের কাছে গেলাম, যাওয়ার পর দাঁড়িয়ে আছি, বললো বসো। বসলাম। ভাই হ্যাঁ বলো কি হয়েছে? ভাই এরকম এক এলাকায় তো আমার বন্ধুরা আটকে রাখছে, এখন কি করা যায়? তো আমার বলতেছে, তো তুমি কি করলে খুশি হইবা? আমি বলতেছি, ভাই অকারেন্স করছে, আপনাদের যেটা ভালো হয়। ও তো মধ্যবর্তী ফ্যামিলির ছেলে, 5 লাখ টাকা ওর কাছে দাবি, এটা কখনোই সম্ভব না ভাই, ওটা মাইরা ফেলাইলে হইব না। তো বড় ভাই গেল ওইখানে। যাওয়ার পর ওই আমার বন্ধুটা তার সাথে খুব কান্নাকাটি করলো। তো দেখলাম যে সে বইলা দিল যে ওরে ছাইরা দাও। আচ্ছা, ওরা ছাইরা দেয় কথা বলার সাথে সাথে মনে করেন ছাইরা দিল। আমাকে বলতেছে যে 5,000 টাকা দিয়ে দাও ওদের। আচ্ছা। তো ছেলেটা মানে ধার দেনা করে 5,000 টাকা কোনোভাবেই দিয়ে দিল এই এলাকার লোকজনরে। তার কথা ছাইরা দিল। তো তখন আমার ভিতর ধারণা হইলো যে এরকম একটা লোক যে তার শুধু মুখের কথাই ছাইরা দিল, বুঝলাম না ব্যাপারটা আমি। মানে সামহাও আপনাকে ওনার ব্যাপারটা আপনার মাথায় ঢুকে গেল না, যে কোন ধরনের লোক কখনো দেখি নাই, ফার্স্ট টাইম। আচ্ছা। তো ওইখান থেকেই তো হঠাৎ করে মানে 2টা ফ্যাক্টরি, 6 তলা, এই সাইডে একটা, এই সাইডে একটা। আমিও 4 তলায় কাজ করি, ওই সাইডে 4 তলায় একটা মেয়ে কাজ করে। তো প্রথম অবস্থা মেয়েটা খুব
চঞ্চল ছিল, শয়তানি করতো, ফাইলদানি করতো। তো আমি জানলার দ্বারা সবসময় নীরব হয়ে বসে থাকতাম দুপুরবেলা, যখন আর কি লাঞ্চ টাইমটা ছিল। তো একটা সময় মেয়েটার দেখি ওই ফ্লোর থেকে আমাদের এই ফ্লোরে চলে আসছে 1 তারিখে কাজের জন্য। তো আসার কালীন তো মেয়েটার আমার ভালো লাগতো মনে মনে, কারো বলতাম না কখনো, যে বা মেয়েটাকেও বলতাম না। মেয়েটা একটা ছেলের সাথে সম্পর্ক করে, আমি টোটালি সব জানি। আমার ফোন থেকে নিয়ে মেয়েটা কথা বলতো ছেলেটার সাথে অনেকটা সময় ধরে। তো হঠাৎ করে রমজান নিতে আসলো, আসার পরে কিছুদিন পর দুর্গাপূজা আমরা দেখার জন্য গেলাম, আমি আর আমার একটা ফ্রেন্ড। তো ও আর কি মেয়েটাকে পছন্দ করে। আচ্ছা। তো ও আমাকে বলতেছে যে ওরা যদি পাইতাম অনেক ভালো হইতো। তাই আমি বললাম যে আমি তো অনেক আগে থেকে পছন্দ করি, তো তুমি তো হপায় অল্প কিছুদিন ধরে, আমি তো বলতে পারি না, জানি আমি সবকিছু। আর তো হঠাৎ করে পরের দিন আমরা কাজে আসলাম, তো ও বলতেছে আমাকে যে কি এখন কি তোর ব্যাপারটা ভুলে দেবো আমি মেয়েটার কাছে। তাই আমি বললাম যে না না, এরকম কাজটা করিস না। তো এক পর্যায়ে ও বলে দিছে যে মেয়েটা কি হতো আপনাদের? মেয়েটা আমাদের কিছু না, ও ওই সেকশনই কাজ করতো। আচ্ছা, মানে একই গার্মেন্টসে কাজ করতেন আপনারা? তো ও মেয়েটার কাছে সবকিছু বইলা দিল আমার ব্যাপারে, যে ও তোমার জন্য কষ্ট করতেছে, 6 মাস 7 মাস ধরে তোমাকে অনেক পছন্দ করে, আসলে তুমি তো জানো না ব্যাপারটা। আমি এই কথা শোনার পর ওইখান থেকে আমি চলে আসলাম। মেয়েটা জানলো আমারে, মনে মনে খুব খারাপ ভাববো, এই জন্য আমি নিজ থেকে চাকরি ফালাই রেখাই চলে আসলাম। তো মেয়েটা আমার ফোন দিছে যে তুমি আসো, কি হয়েছে, তুমি বলছো ভালো লাগতেই পারে। তো এরপরে ওই যে এই ছেলেটার সাথে সম্পর্ক করতো, ও ব্যাপারটা জানা যায় যে আমি আর কি অফার করছি এরকম। তো প্রতিদিন গ্যাঞ্জাম জয় ঝামেলা মানে লাগিয়েই আছে, যে ও 2জন লোক পাঠাই দিছে আমাকে মারার জন্য বা আমার প্রতি একটা কিছু করার জন্য। এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমার তো এমন একটা লোক আছে যে ওই লোকের কথায় 5 লাখ টাকা যে কোনো সময় মাপ হয়ে যায়, আর ওরা আসলে কি। তো ওই বড় ভাইরে নক করলাম যে ভাই কি অবস্থা, ভালো, তুমি কোথায়? ভাই কাজে। তো এর ভিতর হেও আমাদের ওইখানে মাঝে মাঝে আসতো ফ্যাক্টরিতে। আমি তারপরে গেলাম, কথাবার্তা বললাম, এমনিতেই ভালো চলতেছে। তো মেয়েটা, ওই ছেলেটা খুব ওরে মারধর করতো, মেয়েটাকে খুব বকাঝোকা করতো। কোন ছেলে? ওই যে ছেলেটার সম্পর্ক করতো। আচ্ছা, মানে অন্য একটা সম্পর্কের সঙ্গে ছিল মেয়েটা? হ্যাঁ, মেয়েটা ছিল। নাম কি ছিল মেয়েটার? নাম ছিল সাথী। সাথী, আচ্ছা। তো খুব ছেলেটা মারধরও করছে, এমন সময় আমি জানতাম। এই মেয়েটাকে আপনার ভালো লাগতো? হ্যাঁ, আমি ভালো লাগতো। তো তারপরে ভাই কি যে একটা সময় যাইতেছে, মেয়েটা আমাকে ফোনে কথা বলতেছে, ও লং টাইম কথা বলতে বলতে মানে আপনার সঙ্গে ওর সঙ্গে পরিচয় হলো, কথাবার্তাও হচ্ছে? হ্যাঁ, কথাবার্তা হচ্ছে, কিন্তু আর কি ভালোবাসার কোনো কথা টথা এরকম কিছু বলিনি। তো একটা সময় দেখা যাচ্ছে অনেক ছেলে টেলে নিয়ে ও আসলো, ওই ছেলেটা গেটে আজকে আমার মারবো বা আমার এই ধরনের কিছু, মানে আপনার সম্পর্কে জেনেছে ছেলেটা যে আপনার সঙ্গে সাথী কথা বলে? হ্যাঁ, সেজন্য তো প্রায় 20 জনের মতো লোক নিয়ে আসছে। তো আমি গেলাম, যাওয়ার পর মেয়েটা বলতেছে যে দেখো আমি এই লোকটা ভালোবাসি না, সে আমার ভাই, তার ফোন থেকেও তো তোমার সাথে আমি কথা বলছি, সে তো জানে তোমার ব্যাপারে সবকিছু, তো কেন তোমার জানি না শুনে সে আমার ভালোবাসবে। তো এক পর্যায়ে ছেলেটা মানতে আসে ওইখানে, খুব মানে ওর উপরে দিয়ে আমার মারতে আসে বা খুব বকাঝোকা করতেছে। তো মেয়েটা ওইখানে দাঁড়ায় বললো কি যে হ্যাঁ, যে আজকে থেকে এত ভালোবাসি নাই, আজকে থেকে ওটা ভালোবাসি, পারলে তুই কিছু করিস যা। তো ওই ছেলেটার সামনে বলে গেল। তো ছেলেটাও এক পর্যায়ে ওর বন্ধু বান্ধব বুঝাইলো যে দেখ, এখানে আমরা আসছি একটা কিছু করতে, তোর গার্লফ্রেন্ড ওই বলতেছে যে ওরা ভালোবাসি, তো এখানে আমাদের তো আর কিছু করার নেই। তো আমি আর কি করব, আমিও হতভঙ্গ যে মেয়েটা কি বললো আমাকে, মানে আপনাকে ভালোবাসে সেটাই তো বলছে? এটাই বললো। এখন আমি তো অবাক যে আরেকটা ছেলের ভালোবাসতো, ওই সম্পর্কটা ছাইরা ও কিভাবে বললো। তো অনেকদিন ভালো সম্পর্ক চলতেছে এর ভিতর। মানে তার আগেই, মানে আপনাকে আপনাকে মানে পার্সোনালি বলার আগেই সবার মধ্যে এই কথাটা? হ্যাঁ, সবার মধ্যেই, আমি কখনো বলেনি আমাকে সিঙ্গেল ভাবে। তারপর তো খুব ভালো রিলেশনের ভিতর কথাবার্তা চলতেছে। তো মেয়েটা আমাকে বুঝাইতো যে আমি বড় ভাইয়ের সাথে যাতায়াত ছিল, আসা যাওয়া ছিল, মেয়েটা আমাকে বুঝাইতো যে দেখো তুমি এরকম লোকের সাথে চলাফেরা করো, আমি এটা চাই না। কখন ওই লোকটা আমাদের ফ্যাক্টরিতে আসতো মাঝে মাঝে। এটা আপনাকে বলতো? হ্যাঁ, মেয়েটা বলতো। কোন লোকের সঙ্গে চলাফেরার কথা বলতেছে? ওই যে বড় ভাইটার কথা। যেই বড় ভাইটা আলটিমেটলি যার কথায় 5,000 টাকা হয়ে গেল, 5 লাখ টাকা। হ্যাঁ, ওই বড় ভাইটা চলাফেরা করতাম। তো তখন আর কি আমার কাছে কিছু দিত না, বা কখনো বলতো না যে ভাইয়া তুমি এটা খাও বা এটা নাও, কখনই বলতো না। আমি যাইতাম, দেখা করতাম, কথা বলতাম, ভালো, হ্যাঁ এইখানেই শেষ। তো মেয়েটা আমাকে যখন বুঝাইলো, তো তখন বড় ভাইয়ের সাথে আমি একটু টোটালি কথা বলা বাদ দিয়ে দিচ্ছি, যে আমার গার্লফ্রেন্ড বলতেছে আমি এইসব ব্যাপারে যাবো না, যাক ওর মন রক্ষা করতে গিয়ে। তো ওই বড় ভাইটা ব্যাপারটা বুঝতে পারে যে আমি এর থেকে দূরে চলে যেতেছি আস্তে আস্তে।
তো কখনো কিছু বলে নাই। হুম তো হঠাৎ করে মনে করেন মেয়েটার, আমার যে গার্লফ্রেন্ড, আমার ওর সাথে আমার বাসায় নিয়ে আসি, হুম আম্মুর সাথে পরিচয় করে দিই। তো দেখা হয়, আম্মু বলতেছে তোমার বয়স অল্প, তোমার আব্বু তো এখন তোমার বিয়ে করাইব না। হুম তখন আমার ম্যাক্সিমাম বয়স কত 13 বা 12.5 এরকম, আসলেই এরকম হয় না। হুম তো আমিও চিন্তা করলাম আসলে, তো মেয়েটার আবার বাপ মা ছিল যে এই তাদের গ্রামে নিয়ে বিয়ে দিবে, এখানে এরকম হবে না। হুম তো মেয়েটার আর একটা বোন ছিল বড়, ওর দুলাভাইটা শুধু আমার সাপোর্ট করতো আমাকে, হুম হুম যে হ্যাঁ ভাই আপনার জন্য আমি আছি সবসময়। হুম আমার নাম ছিল, ওই ছেলেটার ওই একই নাম। হুম তো হঠাৎ করে এটা বাসা থেকে বললো যে আম্মু যে আচ্ছা যাও, তুমি যেটা চাও তোমার মতামতই হইব। আপনার মা আপনাকে বললেন? হ্যাঁ, আমার মা সাপোর্ট করলো আমাকে। হুম আর বললাম যে আব্বু, তো আমার মা বললো যে দেখো একটা কিছু হইলে হয়তো বা রাগ করবো তোমার বাপে, কিছুদিন পর তো হয়তো বা মাইনেই নিব। আপনার বয়স কত তখন? তখন আমার বয়স 13। 13 বছর বয়স। আপনার মা রাজি হচ্ছে আপনাকে বিয়ে দিতে? আমার মা রাজি হলো যে আমি, আমার ভাই থাকে দূরে, আমরা যখন ঢাকাতে, আমার ভাই কিন্তু আমাদের সাথে না, বা আমার বোনও বিয়ে হয়ে গেছে, আমাদের সাথে থাকে না। তো আমার বাবা মার বলতে গেলে আমি একটাই ছেলে এরকম মনে হয় যে আর কি, তারা দূরে থাকে। তো মা রাজি হলো যে তোমার খুশিতেই খুশি, যাও আর কি। তো তখন একটা ডেট দিল আমার মা যে এরকম 10 তারিখ বিয়ে। তো এর ভিতর ওই ওর দুলাভাই বাহিরে যাইব, তো তার ডেট পুরো যায় 7 তারিখে। তো তারপরে ও আমার ফোন দিল 6 তারিখ যে তুমি আমাকে এখন নিয়ে যাও। আমি বললাম যে তোমার আমার তো কথা হইয়াই আছে, তোমাকে আমি 10 তারিখই তো নিব, তো তুমি এখন 7 তারিখ 6 তারিখ কেন চাপ দিতেছ? আচ্ছা। তো ও বলতেছে যে আমার যে সাপোর্ট করার মতো লোকটা, ওই লোকটা চলে যেতেছে, আর উনি গেলে তোমার কাছে দিব না, বাপ মা এখান থেকে নিয়ে যাবে আমার। আচ্ছা। তো আমি আর কি ব্যাপারটা অতটা মাথায় গামাই না, সিরিয়াস নিই না কখনো। হ্যাঁ। তো তখন আমি ফোন বন্ধ করে দিলাম, রাগ করে, যে বারবার ফোন দিচ্ছে, জ্বালাতন হচ্ছি। তো পরের দিন ফোন দিচ্ছি, ওর ফোন বন্ধ। পরের দিন শুনতেছি ওরা এখানে কেউ নাই, পুরো ফ্যামিলি চলে গেছে, ওর দুলাভাই বিদেশ গেছে, আর ওরা পুরো ফ্যামিলিটা এখানে নেই, তারা গ্রামে চলে গেছে। তো তখন আমি খুব ভাঙা পড়ি যে আমি শেষ, আমার ভিতর কিছু নাই। তো মেয়েটার জন্য অনেক রাগ টাগ করি, অনেক কান্না করি, একটা সময় হাত কাটি, একটা সময় অনেক কিছুই করতি। তো বাসায় কাজ কাম ছেড়ে দিই পুরো টোটালি, বাসায় থাকি। তো বাসা থেকে মানে অনেক সময় দেখা গেছে মাথার ভিতর অনেক কিছু ঘুরে, যে ওরে না পাই নাই, মইরা যাবো, এই সেই। এটা কোনো যোগাযোগ করতেছে না। আচ্ছা। প্রায় 3 মাসের মতো হয়ে গেছে গা, আমি অনেক কষ্টে দিন কাটাইছি। আচ্ছা, তখন তো বিয়ে শাদী করেননি? না না, তখন আমার অ্যাকচুয়ালি আমি ওইখানে ওই সময় মরে যেতাম যদি আমার আম্মা সাপোর্ট না করতো। এমন সময় আমার আম্মা সারা রাত বসে থাকতো যে আমি রাতে কিছু করি কিনা, অনেক হাত কাটছি বা অনেক কিছু। তো তখন আমি আর কি সিগারেটও খাই না বা কোনো নেশা টেশার ভিতরে জড়িত না। যখন একটা মেয়েটা চলেও গেছে, খালি ঘুমের ট্যাবলেট নিতাম যেন একটু ঘুমায় থাকলে ওর কথা ভুলে যেতে পারি। আচ্ছা। তো ও 3 মাস পর আমার একটা ফোন আসলো, ফোনটা রিসিভ করলাম। 3 মাস পরও বললো যে দেখো আমার তো বিয়ে শাদী হয়ে গেছে, তুমি ভালো কিছু করো, বিয়ে শাদী করে নাও। তো তখন আর কি আমার প্রতি অনেক রাগ চলে আসে, যে কারে ভালোবাসলাম জীবনে, যার জন্য হাত কাটলাম, বা এত সময় ভালো যে দুপুরবেলা আমার খাওয়াই দিত, এরকম সময় ছিল। তো এই মেয়ে ভুইলা গেল, তো আমার বললেন না যে ওর বিয়েটা হয়ে গেছে ওই সময়। তো আমি জানতে পারি না ব্যাপারটা। তো আমি এই জায়গায় ফোন দিই, ওই জায়গায় ফোন দিই। তো একজনের সাথে কথা হইলো যে ওর তো ভাই এরকমই বিয়ে হয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে গেছে। তো তখন আমার ভিতর সবকিছু চেঞ্জ হয়ে যায়, যে আমি আর ভালো থাকবো না, আমি একটা কিছু করি। আচ্ছা। তো বড় ভাইয়ের সাথে দেখা করলাম, যা সেও বলতেছে তুমি কি হয়েছে, এতদিন নাই কেন? তো আমি বললাম ভাই একটু সমস্যার ভিতর ছিলাম। তো বড় ভাইটার কাছে গেলাম, তো সেও আর কি শুনতে পেয়েছে যে একটা মেয়ের কারণে হয়তো বা আমার এরকম কিছু হয়েছে। তো তার সাথে আসা যাওয়া, আবার একটা ফ্যাক্টরিতে নিয়ে আমি কাজে লাগলাম, জব করবো আর কি, এরকম চিন্তা ভাবনা ছিল যে যাক। তো ওই ফ্যাক্টরিটায় টোটালি সে দিনে 3-4 বার আসতো বড় ভাইটা, ওটার ভিতর তার আসা যাওয়া বেশি ছিল। তো আর কি যে মেয়ের ভালো লাগতো, টিস করতো, শয়তানি করতো, ওইখানে যে ম্যানেজমেন্টের লোকজন ছিল তারা নিরুপায়, যে এই লোকের অনেক ক্ষমতা, কিছু বলা যাবে না। আচ্ছা। যারা ভালো পোস্টে ছিল বা শুধু মালিকও আতঙ্ক থাকতো যে এইখানে যদি আমি কিছু করতে যাই ও আমার অনেক কিছু করব। তো ওইখানে বড় ভাইয়ের কাছে বড় ভাই আসলো, একটা ঝগড়া হইতেছে। তো লাইনের যে একটা লোক ছিল মানে দায়িত্বে, ওই লোকটা বলতেছে, ঝগড়া করতেছে, তো হ্যাঁ বলতেছে যে তুমি আস্তে কথা বলো, বড় ভাই বলতেছে। আচ্ছা।
তো বড় ভাইকে সে আবার রিপ্লে বলতেছে, এই মেয়ে আপনার এখানে ডাকছে কি, আপনি কে? আচ্ছা। তো আমি তখন পাশের লাইনে ছিলাম। হ্যাঁ। তো এই কথাটা বলার পর আমার ভিতর খুব লাগছে যে আমার এরকম একটা সিনিয়র পারসন, আমার থেকে 6 বেজ কি 5 বেজ বড়, তুমি এই লোকটার সাথে। তো আমি গিয়ে ওই লোকটার মনে করেন ধাক্কা দিলাম আর একটা চটকনা দিলাম ওই লোকটারে অতি ফাস্ট। তো এই জিনিসটা আর কি বড় ভাই খেয়াল করলো যে আসলে বড় ভাইয়ের প্রতি আমার একটা ভালোবাসা বা মায়া জিনিসটা আছে। তো ওই দিনকে রাত্রে আমার ডাকাইলো, কই তুমি আসো, তার ক্লাবে গেলাম, বসে রয়েছি। তো বললো তুমি এরকম করলা লোকটার সাথে। আমি কি ভাই জানেন না আপনার লেগে খারাপ ব্যবহার করছে, এই জিনিসটা আমার ভিতর খুব লাগছে। তো বড় ভাইটা মানে এরপর থেকেই বেশি ফোন দিত, কই আসো কি আসো বিষয়, মানে কাছে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, মানে পছন্দ করতো? হ্যাঁ, আমার পছন্দ করতো। তো একটা সময় আমি ফোন দিলাম শুক্রবার দিন, ভাই কোথায়? তাদের একটা বাড়ি ছিল, নিচতলায় গেলাম তার রুমে, যাই দেখতেছি যে ইয়াবা যেটাকে বলে কখনো দেখি নাই বা কখনো চিনিও না, ফার্স্ট টাইম গেলাম, দেখতেছি যে লাল ট্যাবলেট যেরকম ব্যথার ট্যাবলেট হয় 2 টাকা দামের, ব্যথার ট্যাবলেট গুলো এরকম ছিল অনেকগুলো, প্রায় 20-25টা। তো আমি বলতেছি ভাই এগুলি কি? বসো। তো তার বসলাম রুমে, তো সে খাচ্ছে, আমি কখনো নামও জানতাম না। তো আমার কখনো হাত দেও নেই, আমি বসে রয়েছি অনেকক্ষণ, খাইলো প্রায় 8টা-9টার মতো খাইলো। আমি ওইখান থেকে তো আসলাম বাহিরে। তো তখন আমার বলতেছে কয় টাকা পাও তুমি বেতন? আমি ভাই মোটামুটি সব মিলে 1500-1600 টাকার মতো হয় আর কি। তো বলে এই টাকা তো তুমি তো মনে করো একদিনই কামাই করতে পারো। তো আমি বললাম যে ভাই ঠিক আছে আপনার কথা, আমি তো কোনো খারাপ লাইনে যাইতে চাই না, কিন্তু আমি তার নামে অনেক ধারণা শুনতাম যে সে অনেক খারাপ, মারধর করতো, মানুষ খুন করতো, এরকম যে আপনার পছন্দ করি কিন্তু বেলাইনে যেতে চাই না। জি হ্যাঁ, আমার নিজের ভিতরে এটা ছিল যে ভাই। তো ওই মেয়েটা প্রতিনিয়ত আমার ফোন দিত, ফোন দেওয়ার পর ওর প্রতি আমার অনেক রাগ হয়, অনেক ঘৃণা জন্মার ভিতর। হ্যাঁ, সাথী যে ও ফোন দিয়ে বিয়ে করে ফেলেছে একটা ছেলেকে। তো আমার ফোন দিয়ে শুধু একটাই বলে, ভালো আছেন, কি করেন? তো আমি বললাম যে সুখে আছো তুমি, ভালো থাকার কথা জিজ্ঞাসা করো আমারে। তো এইখান থেকে এক পর্যায়ে কাজটা ছেড়ে দিলাম, বড় ভাইয়ের সাথে হাঁটতেছি, ঘুরতেছি। তো বাজার আছে, ওখানে একটা বাজার বসে, বড় ভাই ফার্স্ট টাইম নিয়ে গেল বাজারে। বড় ভাইকে দেখে সালাম দিতেছে, ভাই কইতেছে। তা আমি অবাক যে কি কার সাথে হাঁটতাছি, আমি জানতাম, ধারণা ছিল ব্যাপক পাওয়ারফুল। হ্যাঁ, তো গেলাম। তো তার পিছনে মানে আর একটা ভাই বা তার সার্কেলের লোকজন টাকা উঠাইতেছে দোকান থেকে, 50 টাকা করে দিতেছে প্রতি দোকানতে, 200 দোকানের বেশি হবে। আচ্ছা। তো গেলাম, তো ওই দিনকে ফার্স্ট টাইম দেখলাম যে ব্যাগ ভরে টাকা নিয়ে আসছে ক্লাবের ভিতর। তো টাকারে ঢালছে, তো ঢাইলা টাকা বলতেছে গণ, প্রায় টাকা গুনলাম। ওই সময় ওই টাইমে প্রায় 40-45 হাজার টাকার মতো ছিল, আর অনেক কাছ থেকে টাকা আসছে, মানে দোকানে দোকানে সে চাঁদা তুলেছে আর কি। হ্যাঁ, ওই প্রতি যখন সপ্তাহে 2বার হাট বসে তো তারা টাকা দেয় ওইখান থেকে। বা ওই মহল্লায় যদি কেউ বাড়ি উঠাইতে আসে, এমনও আছে যে জায়গার দাম 3 লাখ টাকা, তো এক লোকের জায়গার দাম 3 লাখ টাকা, সে বাড়ি উঠাইবো, তার কাছে বলতেছে যে আমাদেরকে 5 লাখ টাকা দিতে হবে। তো এমন লোক আছে যে জায়গা টাকা ফালাই থুয়ে চলে যায়, যে এই জায়গাটা কি 3 লাখ টাকা জায়গা, 5 লাখ টাকা চাইতেছে। তো এরকম অনেক লোকই আসছে, খুব আনন্দের ভিতরে সময় কাটতেছে যে ফার্স্ট টাইম কোনো নেশা টেশনে টাকা গুনতেছি। তো মেয়েটা আমাকে শুধু জ্বালাইতেছে ফোন দিয়া, 2 দিন 1 দিন পর পরই ফোন দেয়। এই টাকা দিল আপনাকে? পুরো টাকাই না, টাকাটা আমি তখন অবস্থায় নেই। তো তখন টাকাটা গুনলাম, টাকা রাখতেছে, ডয়ারে রাখতেছে, দেখলাম ভালোই, মোটামুটি তো চাকরি করি না, তার সাথে যাওয়া আসা করি। তো কিছুদিন পরে আর অনেক জায়গা থেকে টাকা আসতো, যেমন ট্রলারের যে পারাপার করে লোক, ওইখানে গেলাম ঘাটে টাকা উঠায়, বা লঞ্চে যাইতেছে এরকম একটা আছে, ওইখান থেকেও টাকা উঠায়। তার অনেক ঠিক থেকে টাকা আসতো। তো একটা সময় এক জায়গা থেকে টাকা 5 লাখ টাকা দেওয়ার কথা একটা লোকে, তো ওইখানে কাউরে পাঠাইলো না, আমাকে পাঠাইলো যে তুমি যাও, যাই এই নাম্বারটায় ফোন দিবা, 3 তলা বাড়ি, ওইখানে যে ফোন দিবা, তোমারে 5টা বান্ডিল দিব টাকার, প্রথম অবস্থায় বললো। তো আমি বললাম কত টাকার মতো হইব? বললো আচ্ছা আমি ফোন দিতেছি। তারপর ফোন দিল, তো বললো যে 5টা বান্ডিল না, বান্ডিল হইব 10টা। তো গিয়া ফোন দিলাম, আসলাম টাকা নিয়ে। টাকা এত টাকা দেখে ভালো লাগছে, টাকা দেখছি আগেও, কারণ বাবা যখন করতো, তখন জাহাজে চাকরি করতো, তখন আমার বাবা অনেক টাকা নিয়ে আসতো ব্যবসার থেকে। আমরা এমন সময় ছিল যে দেশ বাড়িতে অনেক ডাকাতি হইতো, আমরা টাকা বালিশ বা এই তোষকের নিচে লাইসাও ঘুমাইছি, অনেক টাকা দেখছি। তো
কখনো মনে হয় না যে 10 লাখ 5 লাখ টাকা বা নিয়ে চলে যাই। গেলাম, তো যাওয়ার পর আমার বলতেছে টাকা লাগবে তোমার, আমি কি করুম টাকা দিয়ে ভাই, লাগলে কিছু নাও। তো ওইখানে মনে করেন ডরারই টাকা কেউ ধরে না, তারা খুব অনেক ডরায়, যারা সার্কেলে ছিল সবাই ডরায়, খুব ভয়ঙ্কর লোক। তো এক বন্ধু ফোন দিল, গেলাম, ওর সাথে দেখতেছি ওরা কাঠ খেলতেছে। জীবনে ফার্স্ট টাইম দেখতেছি যে ওরা কাঠ খেলতেছে। কি খেলতেছে বুঝতেছি না, কই ফোটা বলে কি না বলে বুঝতেছি না, দাঁড়াইছে অনেক সময়। তো এক সময় ওই খেলাটা চেঞ্জ করে অন্য একটা খেলা খেললো, যে এখানে ফোটা বলবো যে 10টা যদি ডাইন সাইডে পড়ে তাহলে সে পাইবো, বাম সাইডে পড়লে যে আর কি কাঠটা দিব সে পাইবো। তো এটা বুঝলাম, দাঁড়াই থেকে দেখলাম। তো তখন নিজের ভিতর মনে হইলো যে আসলে একটু খেলি। তো তখন আমার কাছে প্রায় 80-90 টাকা ছিল। আচ্ছা। তো অতি ফার্স্ট মনে করেন গেলাম খেলতে, 80-90 টাকা থেকে প্রায় 2700 টাকা জিতছি আমি ফার্স্ট টাইম। তো এই জিনিসটাই দারুণ হইলো যে সময় নাই, কাজ কাম নাই, কি করুম। তো বড় ভাইরে হাত দিয়ে গিয়ে বললাম, ভাই টাকা লাগবে। কত টাকা লাগবে ভাই? 1000 টাকা দেন। তো আমার কাছে ওই সময় 1000 টাকা অনেক কিছু ছিল, যে আসলেই 1000 টাকা এত হাজার টাকা ছিল, 1000 টাকাই ছিল। ভাই কখনো বলতো না যে আসলেই কে বা কি আসবে, দিত। এরকম প্রতিদিনই 1000 করে নিতাম, কখনোই বলতো না। আর ভাই খুব ভালো জানতো যে অনেক ব্যাপারই, ভাই একটা মেয়ে নিয়ে আসছে, বলতো রুমে তার কেউ নাই, আমি বলতাম আমি আছি, বলতো বসো, বাইরে বসতাম, মেয়েটার সাথে সময় কাটাইতো। তো চলে যেত বাইরে, দেখতাম যে ঘনিষ্ঠ হিসাবে আমি, বড় ভাই থাকে বা তার বন্ধু বান্ধব থেকে, হ্যাঁ আমাকে অনেক ঘনিষ্ঠ। তো ভাই কখনো বলে না যে আসলে তুমি এটা খাবো, এটা আমি প্রতিদিনই দেখতেছি জিয়া বা নিতেছে, তখনও আর কি নামটা ওরকম ভাবে জানি না। তো তার এবারে আবার এসে দৈনিক 20 টাকা লাগি ওই লোকের, এরকম ওদের যাইতেছি আইতেছি, এই মেয়েটার জ্বালায় আর বাঁচতেছি না। একটা সময় যে মনে হইলো যে এটা কি একদিন খাইয়ে দিই, মানে এই সাথীর কথা বলতে। হ্যাঁ সাথী, একটা দিন দেখি খাইয়া কি জিনিসটা। তো ফার্স্ট টাইম ভাইয়ের ওইখানে গেলাম, তো ভাই বলতেছে যে এখানে রাখো, একটা প্যাকেট দিল, এক প্যাকেটে প্রায় 700 ইয়াবা, 700 দিল ফার্স্ট টাইম। এটা মানে এই ঘর থেকে ওই ঘরে নিতে বলছে, তো ওই ঘরে নিয়ে রাখলাম। আমার মনে হলো যে তো গোনা না, মনে সম্ভবত আগুন নাই কি আসে বিষয়। আমি এখান থেকে মনে করেন 5টা নিলাম। এখন বুঝি না যে এভাবে খাওয়ার প্রক্রিয়াটা, ওইভাবে বুঝি না আসলে কি লাগে না লাগে। একটা সময় কিছুই বুঝি না, তো বাদ দিয়ে দিলাম, না এটা হয় না আমার দিয়ে। তো সে আবার গাঁজাও খাইতো অনেক সময়, মানে ওইটাই বেশি খাইতো। তো দেখা গেছে সিগারেট যেই কটাই খাইতো, সিগারেট খাইতো না, গাঁজাই খাইতো ম্যাক্সিমাম সময়। তো ওইটা ভাইয়ের কাছ থেকে দেখতাম, মনে হইতো যে কখনো খাই, কিন্তু আসলে সিগারেট খাইতে চেষ্টা করলে দেখতাম যে আমার নাকে মুখে উঠে বা কাশি হয়, এরকম কখনো খাইনি জীবনে। তো একটা সময় চেষ্টা করলাম যে সিগারেট খাওয়াটা আগে শিখি অন্তত, তো তারপরে যা হইব। তো এর ভিতর বাড়ির সাথে ক্লোজ হয়ে গেলাম, ভাই টাকা দিচ্ছে বান্ডিল বা ওই প্যাকেট দিচ্ছে। এমন সময় আছে যে একটা অস্ত্র আইনা দিল আমার কাছে ফার্স্ট টাইম, এটা রাখো। তো বেরোছি ক্লাবে, কেউ নাই, কথা বলতেছি কি আসে বিষয়। তো তখন নামটাম জানি না, ওটা ছিল 5 ml, তো নামটা আমার কি ওরকম ভাবে জানি না। তো দেখলাম এই জিনিসটা কি, ভাই এটা কি করেন, এটা লাগে মাঝে মাঝে আমাদের কাজে লাগে। তো অনেক সময় দেখতাম ভাই আমার কাছে দিত, আমি শুধু মনে করেন কিছুক্ষণ রাখতাম, বা আমার বলতো এই রুম থেকে ওই রুমে রেখে আসো, কখনো নিজের ভিতরেই হইতো না। তো ভাইয়ের সাথে এই জড়াইতে মোটামুটি ভালোই, বাসায় জানে কাজ করি, কিন্তু আসলে বাসা মাস শেষে 1600 টাকা ওই ভাইয়ের কাছ থেকে নিয়ে দিয়ে দিই, এর বেশি দিই না, কারণ বুঝে যাবে যে আমি কাজ করি না বা আসে বিষয়। কিন্তু একটু বাসায় রাত করে ফিরতাম সবসময়। তো মা জানতো যে আসলে ক্যারাম বোর্ড খেলি বা এরকম কিছু করি, সময় পার করি। মা কখনো আর কি জানতো না, পুরো জিজ্ঞাসা করে নাই যে আসলে কোথায় যাও কি করো। তখন ফার্স্ট টাইম ভাই কি করলো, একটা ফোন কিনা দিল। যে আসলে তো ফোন আমার ছিল বলতে ফ্যামিলির একটা ফোনই ছিল, তো আমি মাঝে মাঝে নিয়ে আসতাম, ফোনে পাই না আমার, তো ভাই একটা ফোন কিনা দিল ফার্স্ট টাইম। তো দেখতাম অন্য কোনো নাম্বার টাম্বার আসতো না, ওই বাসা গিয়া সাথীর সাথে মাঝে মাঝে ফোনে কথা হইতো যে এই নাম্বারটা আমার নতুন। সাথী কি তখন সংসার করছে কারোর সঙ্গে নাকি? হ্যাঁ অবশ্যই সংসার করে আপনার সঙ্গে কথা বলছে, কথা বলতো। তো এক সময় আমার অনেক ফ্রেন্ড এই ইয়াবাটা খাইতো, তো ওদের কাছে আমি অনেক বলতাম, আমার কাছে এগুলি অনেক সময় থাকে, এগুলি অল টাইমই থাকে, মানে ওদের কাছে আলোচনা থাকতো। তো ওরা বলতো যে তাহলে আমাদেরকে টাইনা দিলে তো পারো। তখন এটা ফার্স্ট টাইম অনেক দাম ছিল, 300 বা 400 টাকা এরকম ছিল। তো ওদের দিয়ে দিতাম, মানে ভাই কখনো কিছু বলতো না। ভাই জানতো যে এখান থেকে আসলে তার গোনা ছিল যে কম পাইতেছি কি আশেপাশে, কখনো বলতো না। তো ওদের দিয়ে দেওয়ার পর এক পর্যায়ে খাইতে খাইতে মানে দেখতে দেখতে আমারও শিখলাম ব্যাপারটা। তো
একসময় আমিও খাইতাম 2-3টা এরকম খাওয়া শিখলাম, অগণিত। আমার কখনো ভাই যাই খাইছি কখনো কিনা লাগে নাই, কারণ ওই ভাইয়ের কাছে এমন সময় আছে যে 1 প্যাকেট নিয়ে আসছে গাঁজা, যে এটার ভিতরে 5 কেজি। তো নিয়ে আসছে যে জায়গাটা, ওইখান থেকে ক্লাব থেকে আমাকে বলতো যে বাড়ি ছিল এই পাড়ার ওই পাড়া, তো আমার বলতো টলার পাড়ে তুমি ওই পাড়ে যাও, ওইখানে যে একটা লোক আছে তার কাছে দিয়ে দাও, সে ওর বাসায় নিয়ে রাখতো। তো আমার ভাই যেই বড় ভাই ছিল সে আর কি নেশা বিক্রি টিক্রি ওরকম ভাবে করতো না। তার কাজ কি ছিল? তার কাজ ছিল সে খুব মানে যারা বড় নেতা হয় এমপি টেমপি তাদের খুব কাছের ঘনিষ্ঠ ছিল। তার কাজ ছিল কে বাড়ি উঠাইলো, কি হইলো, কইতে টাকা আইলো বা কই গ্যাঞ্জাম আছে, সব ব্যাপারে সে আছে। তার ব্যানারে ছবি টবি ছিল না, কিন্তু তার ছোট লেভেলের যারা তারও ব্যানারে ছবি দিত, সে ছবি টবি এইসব জিনিসটা ফলো করতো না কোনো সময়। তো তার কাজের ভিতর ওই যে দেখছি ওইটাই গুন্ডামি মাস্তামি, এটি ছাড়া কোনো কাজ নেই। তার নামে অসংখ্য মামলা। তো তারও দেখতো এক বড় ভাই আর কি, তো তার দেখার গতি কি সে আর কি বাচ্চা আছে হয়তোবা, তো ওই ভাই দিয়ে আসতো, খাইতাম আমি, আস্তে আস্তে খাইতে শিখলাম। মেয়েটার আর কি ভাই মেইন উদ্দেশ্য, মেয়েটা আমাকে খুব জ্বালাতন করতো, মানে আগুন যেটা নিবেন না ও ওইটা জ্বালানোর জন্য ফোন দিত আমাকে, কেমন আছো কি আসো, ব্লক করে দিতে পারতেন। হ্যাঁ, ওই তখন আবার মাঝে মাঝে নিজে কান্না করতাম, ফোন নিজেরও একটা মিস করতেন। হ্যাঁ, যে অনেক ভালোবাসতাম, যদি আপনার বিশ্বাস না হয় আমার তো হাত কাটা আছে ভাই, এখনো প্রায় 100-150 কাটছি আমি হাতে এরকম। তো এক সময় খাইতে খাইতে এরকম হইতেছে যে না খাইলে ভালো লাগে না, মাথাটা ঝিমঝিম করে ভাই, শরীর কিরকম লাগে যে ভালো লাগতেছে না, কিরকম খালি খেলি। তো হঠাৎ করে ভাই নাই, ভাই একটা বড় কাজে চলে গেছে কোথাও দূরে, যে ভাই রাইতে 3-4 দিন লাগবে। তো ক্লাবে যারা ছিল তারা একটু মার করতো যে ও খুব ক্লোজ, কারণ এই সেই, সবাই আমার ভালো চোখে দেখতো না কখনো। এরকম লোক ছিল যে প্রায় 8 বছর 10 বছর ধরে তার সাথে অত ঘনিষ্ঠ না, কিন্তু আমার পরিচয় 6 মাস 1 বছর, আমি অনেক ঘনিষ্ঠ, অনেক ক্লোজ। তো এই জিনিসটা তাদের ভিতর ভালো লাগতো না। কিছু যদি জিজ্ঞাসা করতাম, হয় জানি না, অন্য জায়গায় দেখে সেই, মানে আমার সাথে ওরকম ভাবে খারাপ ব্যবহার। তো ভাই আবার আইলে খুব ভালো, যখন বড় ভাই থাকতো তখন খুব ভালো। যে কিছু কিছু লোক আছে যে অনেক বড়, আমার থেকে 2 বছর, আমার আপনাকেও কইতেছে বড় ভাই সামনে খুব ভালোই করে, কিন্তু সে যখন না থাকে অনেকে খুব খারাপ ব্যবহার করে আমার সাথে। তো ভাই নাই এরকম ভাবে। তো হঠাৎ কইরা ফোন কেনার পর একটা মেয়ের সাথে কথা বললাম, দেখা হইলো, মানে গার্মেন্টসই ও কাজ করতো, মেয়েটা গার্মেন্টসই কাজ করতো, দেখা হইলো। তো ওর সাথে কথা বললাম, ফোনে কথা বলতে বলতে মেয়েটা যখন সম্পর্ক রাজি হলো যে আমি ওর ভালোবাসি, মেয়েটা আমাকে ভালোবাসে, তখন আর কি জানতো না যে আমি সব লাইনে আসলে আসি বা কি আসা বিষয়। তো তারপরে একটা সময় মনে হইলো যে না, আমি সংসারই হব, আমি সব বড় ভাইয়ের সাথে জ্বরে আছি প্রায় 9 মাস 1 বছরের, আমি আর এখানে থাকবো না, একটা কিছু কইরা আমি ভালো হয়ে যাবো। তো বাসা থেকে আবার বললাম মায়েরে যে আসলেই একটা মেয়ের ভালোবাসতাম, আমারও তো পাইলাম না, আর ওর জন্য কি করলাম তুমি তো দেখছোই, এখন আর একটা মেয়ের ভালোবাসি, কি করবা? বললে তোমার যেটা খুশি তুমি ওইটা করো, বিয়ে করবা, তোমার সুখ তুমি বুঝো। আজকে আমরা ফ্যামিলিগত এক জায়গায় করলে আমরা ভালো দেখে করতে পারতাম, তুমি যদি ভালো থাকো তাহলে তুমি করো, তোমার ব্যক্তিগত ব্যাপার, কারণ তুমি আমার একটাই ছেলে এরকম। তো এর ভিতর বড় ভাইটাই, তার খবর নাই, সে আর কি দূরে চলে যায়, তার কোনো খোঁজ খবর থাকে না। তো তখন বড় ভাইরে বললাম যে ভাই আসলে এই লাইনটা আমি আর করতে চাই না। হঠাৎ করে আমার ভিতর ধারণা হলো যে না, আসলেই অনেক খারাপ হয়ে গেছি, আমি আমার ভিতর মনে হইতেছে খারাপ, আমি আর ভাই লাইনটা ভালো লাগে না। তখন ভাই খুব হাসি খুশি থাকে, কিন্তু মনে করেন এত মুখ কালা করলো যে পারেন ওই জায়গায় যে আমার গুলি করে দেয় ক্লাবের ভিতর। আচ্ছা, আমার জিনিসটা আমার ভিতর মার্ক হয়েছে যে আসলেই কথাটা বলনে সে খুশি না। তো আমি কি করুম, কোনো কিছু ভাইবা পাইতেছি না। মেয়েটা তখন অ্যাকচুয়ালি সব জানে যে আমি তো খারাপের লগে জড়িত, খারাপ। তো বড় ভাই চিন্তা করলো, আগে যেটা না করতাম সেইটার থেকে আর বেশি করার চিন্তা করলো। এখন থেকে আমারে যেখানে বলে, আমি তো আর কাজ করি না, তার সাথেই থাকি। এমন জায়গা আছে যে যাও, যে টাকা চাইবা, আমার সাথে পোলাপান যেত, টাকা চাইবা, যদি না দেয় কিভাবে টাকা আনবা এটা তোমাদের ব্যাপার। ওর কাছে টাকা আছে কিন্তু দিতে চাইবো না, কিন্তু ওর মারধর করলে টাকা পাইবা। তো 8 জন 10 জন যাইতাম আমরা, আমি মানে ওদের ভিতরে ছোট ছিলাম সব থেকে। কথা বলতাম, ভাই পাঠাইছে, টাকা লাগবে, এসে বলতো নাই। তো একবার যে আসলেই দেখতাম যে মারধর দিলে হয়তো বা যেরকম চাইতো 20,000, অন্তত 10,000 12,000 টাকা যেভাবে হোক দিত। তো বড় ভাইটার দেখলাম এর ভিতর যে বাড়ির কাছে যে ফ্যাক্টরিটা ছিল, বড় ভাই একটা গার্মেন্টস ছিল, ওই গার্মেন্টসে খুব যাতায়াত, ঝুটের যে ব্যবসাটা, ওইটা বড় ভাই ওইখান থেকে আর কি ফ্যাক্টরি থেকে ঝুটটা মনে করেন মালিক পক্ষ যার কাছে খুশি তার কাছে বেচবো, কিন্তু ওই ঝুটটা বড় ভাই রাখতো মালিকের কাছ থেকে,
যে জুটটা আমাকে দেন। মালিক বাধ্যতামূলক এই মহল্লায় ফ্যাক্টরি চালু দিল, তার কাছে দিতে হইব। তো সে বাইরে 20 টাকা কেজি বেচলে সে মালির কাছ থেকে কিন্তু 15 টাকা, আর সে যার কাছে বেশি দাম পাইতো তার কাছে জুটটা বিক্রি করে দিত। আচ্ছা, গার্মেন্টসে দেখতাম যে কোনো মেয়ের ভালো লাগছে তার, বলতেছে এই ওরে পাঠায় দাও উপরে। তখন আমি গার্মেন্টস চাকরি করি না, বাইরের সাথে যাওয়া আসা করি। তো মেয়ে গেলে ভাই 2 সিঁড়ি 3 সিঁড়ি উপরে, যেরকম আমি 3 তলায় সে 5 তলায়, মেয়ে যাইতো কথা বলতো। তো একটা সময় শুনতাম মেয়েটা খুব আকুতি মিনতি করতেছে বা কান্না করতেছে। তো আমি শুনতাম, আমার দায়িত্ব ছিল যে এখানে দাঁড়ায় থাকো, কেউ আসলে তার উপরে যেতে দিবা না বা বলবা আমি আসি উপরে। আচ্ছা, মানে আপনি বাইরে থেকে সাউন্ড পেতেন যে মেয়েটা আকুতি মিনতি করতেছে। তো আর কি আমার বুঝার আর বাকি নাই যে এখানে কি হয়েছে। তো মেয়েটারকে বলা হইতো যে তোরা তোকে এই মহল্লাতে উঠাই দিব, তোরা যদি এরকম করস বা কিছু করস তোকে এই মহল্লাতে উঠাই দিব। তো দেখা গেছে ওইখানে এরকম করতো প্রায় সময়। তো বাইরের কাছ থেকে মেয়েগুলো কোথা থেকে নিয়ে আসতো? মেয়েগুলো ফ্যাক্টরিতে কাজ করতো, মানে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতো, কিন্তু ওই তার ক্লাবের আশেপাশে এই মহল্লায় বাড়ি। আচ্ছা, যে মেয়েটা গরিব বা চাপ সৃষ্টি করলে কোনো সমস্যা করতে পারবে না। তো এর ভিতরে আমিও মনে করেন ওই মেয়েটার সাথে আমার যে বিয়ে শাদী হইব বা আমি কথা বলতেছি, হঠাৎ করে মেয়েটা মনে করেন আবার ওই সাথীর মতোই অবস্থা, ওর বাপ মা দেশে নিয়ে এই কামটাই করলো, বিয়ে শাদী দিয়ে দিল, আমার সাথে যোগাযোগ নেই। তো তখন আমার ভিতর খুব রাগ লাগলো যে আমি আর ভালো থাকবো না, যাও বলছিলাম ভালো হবো, এখন আর ভালো থাকারই নেই। হঠাৎ করে একদিন এক ছেলে আর এক মেয়ে মেইন রাস্তা দিয়ে ঘুরতেছে, আমি আর ভাই রইছি রাস্তায়, ছেলেরা ডাক দিছে এদিকে, আমিও বড় ভাইয়ের সাথে। তো বলতেছে যে ছেলেটা মানে একটু তারামি করলো যে কি হয়েছে ডাকেন কে। তো রাস্তার ভিতর মনে করেন অনেক লোক, অনেক গাড়ি, অনেক কিছু চলতেছে, ওইখানেই মানে ছেলেটারে থাবড় দিল 2টা। তো আশেপাশে অনেক লোকজন আসছে। তো তার যেই মানে মাথায় বেরেন বা তার যেই ক্যাপাসিটি, সবাই বলতেছে এখানে দাঁড়িয়েছেন কে আপনারা, মানে সবাই দমকাইতেছে, যারা রাস্তায় পাবলিক যারা দাঁড়িয়েছে তাদেরকে দমকাইতেছে যে এখানে কেন দাঁড়িয়েছেন, আমার ছোট ভাইরা মারতেছে, আপনারা কি কিল্লে দাঁড়িয়েছেন। তো সবাই আসলে আহম্মকের মতো দাঁড়িয়ে আছে, যে তার ছেলেটার তো কিছু বলারই সুযোগ দেয় না, এক থাবড় দিছে, ও গাল ধরে বসে রয়েছে। তো ছেলেটা নিয়ে গেল এক বাসায়, মানে এক পোড়া বাড়ি বলতে বন্ধ বাড়ি, তাই না, মানে ও থাবড় খেয়া গাল ধরে রয়েছে, এক হাত ধরে ওরে নিতেছে, ও যে কিছু বলবো ওরকম মানে শক্তি নেই। আর মেয়েটা ছেলেটার পিছিয়ে যেতেছে, মেয়েটাও মানে কিছু বলতে পারতেছে না যে কেউ চিৎকার দেবো বা কি আসা বিষয়। তো গেলাম ওইখানে, মেয়েটা নিয়ে গেল একটা রুম, মানে দরজা নেই, ওই রুমের সামনে ছেলেটারে বলতেছে যে এখন কি করবি, ওরে তো এই করবি কেন। আমার বললো যে দেখতে পারতে কি আছে, একটা মোবাইল পাইছি আর মনে করেন কিছু টাকা পাইছি, 200-300 টাকা। তো ও বলতেছে যে তুই আর ভালোবাসো, ছেলেটারে জিজ্ঞেস করতেছে। ছেলে বলে যে না ভাই আমি ওরে চিনি না, ও মানে আমার সাথে একসাথে কাজ করে, আমি আসতেছি। তো ওই কথা বলার পর ছেলেটাকে মানে এখান থেকে ছাইরা দইল, মানে ও পলায় যাওয়ার চেষ্টা করতেছে। তো আমার বললো কতক্ষণ ধরে রাখতে, তো আমি ধরে রাখলাম, মারধর করি না এমনি। তো ছেলেটা এক পর্যায়ে চলে গেল। তো তখন বড় ভাই মেয়েটার সাথে খারাপ কিছু করলো। তো বড় ভাই ওই দিনকে ফার্স্ট আমাকে বললো যে যাবি। আমি এক পর্যায়ে গেলাম মেয়েটার কাছে। তো যাই মেয়েটা দেখতেছি যে অনেক আকুতি মিনতি করতেছে, ভাই পাউটা ধরতেছে, মাপসাপ চাইতেছে। তো আমি বললাম যে এখন যদি আমি এখান থেকে বাইরে হয়ে যাই, বড় ভাই আবার আমার পাঠাইব, তো তুমি এখানে চুপচাপ থাকো, কিছুটা সময় তো বাইরে চলে গেছে, তুমি আমার সাথে 5টা মিনিট বসো, এমনিতেই কোনো সমস্যা নাই, 5 মিনিট পর আমরা দুজন একসাথে বাইরে যাও। তো আর মেয়েটার সাথে কিছু করলাম না, কিছুক্ষণ পর আসলে বাইরে হয়ে গেলাম ওইখান থেকে, মেয়েটাও চলে গেল। ওই ছেলেটা তো আগেই ছেড়ে দিয়েছে। তো এই ভাই মানে অনৈতিক কাজগুলো থেকে মানে এইখান থেকেই আর কি, ওই যে বলছিলাম যে ভাই আমি আর করতে চাই না, তো আরো জড়াইতে চাইতেছে আমার আর কি, আরো বেশি ইনভলভ। আগে তো কোনো সময় হাঁটতো না বা কিছু বলতো না, অনেকগুলাই সেই বলে যে এটা কর ওইটা কর, মানে আবার এমন আছে যে মনে করেন ওই এলাকাটাতে অনেক খারাপ কিছু মেয়ে আছে, একটা ফ্ল্যাট আছে 4 তলা, ওইখানে 3 বোন থাকে আর মেয়েটার মা থাকে। তো ওইখানে গেলে দেখতাম যে 20-30টা আবার নিয়ে গেলে মেয়েটা খাইতো, মেয়েটার মা খাইতো, হ্যাঁ যারে ভাল লাগতো ওই মেয়েটার সাথেই শারীরিক সম্পর্ক করতো ওই 3টা মেয়ের ভিতর। তো ওই বড় ভাই তো জড়াই গেল, আর আমি তো বড় ভাইয়ের সাথে যাই। তো দেখতাম যে বড় ভাই বাসায় যাইতো, খালা বলতো মহিলাকে
তার মেয়েদের সাথে সে কাজ করতে এরকম। তো আমি একটা সময় মনে হলো যে মেয়েরা কি, আমার তো জীবনটা নষ্টই করলো, 2টা মেয়ে, একটা পুরোপুরি শেষ করলো, ওরা আমার কথা ভাবলো না, বিয়ে করলো। তো এই ফার্স্ট টাইম আমিও যাইতাম। তো সব থেকে ছোট মেয়েটা খুব ভালো লাগতো, যে না আসলে ওর 13 থেকে কি 14 বছর এরকম হবে, যেটা সবার ছোট। তো ওদের একটাই অভাব ছিল যে ওরা খুব নেশা করতো মেয়েরা, তারা মারা মেয়েরা মিল্লা সবাই ইয়াবা পছন্দ করতো। আপনি যে খুশি হয়ে টাকাও দিবেন, মানে টাকা নিবেন এরকম। আচ্ছা, তাদেরকে 5টা ইয়াবা নিয়ে দিলে খুশি তারা। তো আমি হঠাৎ করে যাইতেছি আইতেছি, ওই মেয়েটার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে এক সময় দেখা গেছে ও আমার সাথে খুব ভালো সম্পর্ক, যে আমার ভালোই বাসে এরকম। ইয়াবা ছাড়াও গেছি, ওটা নিয়েও গেছি, বা ওর সাথে আমি বাইরে দেখা করতেছি, ঘুরতেছি, রেস্টুরেন্টে খাইতেছি একসাথে, মেয়েটার সাথে খুব ভালো সম্পর্ক। এই তো বড় ভাইয়ের কাছে টাকা চাইলে মনে করেন আগে চাইতাম যেরকম কাঠ খেলতে গেলে ভাই 1000 দেন, 1500 দেন, 2000, তো একটু চাওয়াটা বাড়াই নিতেছি 10,000, 15,000। তো প্রথম অবস্থায় দেখা গেছে যে জিততাম, তো এখন ম্যাক্সিমাম সময় গেলতেই হারি। আচ্ছা, তো হারতে হারতে বড় ভাইয়ের কাছে নিতেছি হিসাব ছাড়াই, তো তখন আমার কিছু বলে না। আর এই বাসায় যে টাকাটা দিচ্ছি ওই 1800-2000 টাকার মধ্যেই দিতেছি। ও মনে করেন এই মাসের 10 তারিখ, আবার সামনের মাসের 10 তারিখ, টাকাগুলো আমি নষ্ট করতেছি এভাবে খুব। তো এক বন্ধুর সাথে গেলাম, ও আবার বুঝাইলো যে ক্রিকেট টাস্টস খেলা ভালো না এইসব, তো ক্রিকেট খেলো। তো এক পক্ষে থেকে আরেক পক্ষে লাগানো শিখলাম মোটামুটি। তো এখন ওই আমার তো অনেক টাকা, বড় ভাইয়ের কাছে গেলে আমার বস্তা দেয় টাকার, তুমি গণো কত লাগবো নাও। তো মানুষে মনে করেন 1000, 2000, আমি একসাথে 10,000, 20,000 খাইটা বসে থাকি। আল্লাহর বুঝতে, আমার তো অত দরকার নেই, টাকা তো আছে আমার কাছে, কোনো সমস্যা নেই। তো এক পর্যায়ে এমন করতে করতে যে আমি 70,000, 80,000, 1 লাখ টাকা বাজি ধরছি একদিনে। আমার তো টাকা ভাই অডালা টাকা, গণা ছাড়া টাকা আমার দিতে আছে, কোনো সময় কিছু হইব না, আমি তো এরকম ভাবছি। তো আর এর ভিতর ওই মেয়েটার সাথে আর যোগাযোগ নাই, সাথী মেয়েটা। তো আমি তো পুরা নিশ্চয়ই জড়াই গেছি সব ব্যাপারেই। তো ওই ভাই কাজ করাইতেছে যে হঠাৎ করেই মাল টাল দিয়ে রাখতেছে, যেমন পিস্তল দিয়ে গেছে রাত্রে 2টা, পরের দিন ফোন দিছে যে ওই এইখান থেকে অমুক জায়গায় নিয়ে আসো। তো হঠাৎ করেই ভাইয়ের নামে একটা মামলা হইলো, যে এক লোক মার্ডার হয়েছে, ভাইয়ের নামে মামলা হইলো। আচ্ছা, তো এখন ভাই তার বড় ভাইকে বললো যে ভাই এই অবস্থা, এ ব্যাপারে আমি জড়িত না, আপনি তো জানেনি, আমি করলে তো আপনার কাছে স্বীকারই পাইতাম, আমি জড়িত না, আমার মামলা হয়েছে। তখন আমরা থানার সামনে গেলাম। তো বৈশা যে থানার সামনে বড় ভাই, তার বড় ভাই গেল। তো ওই বড় ভাই ছিল তো থানার ভিতর, আমরা বাইরে শুনতেছি ওসির সাথে খুব কথা কাটাকাটি, ঝগড়া বা এক পর্যায়ে হাতাহাতি হইতেছে থানার ভিতরে। তো কিছুক্ষণ পর দেখলাম যে বাইরে থানার সামনে, আমি তো বাইরে দাঁড়াইছি, প্রায় 70-80 জন পোলাপাইন, একটা পোলাপাইন আমরা যারা আসছে সবাই থানার বাইরে। দেখলাম যে কিছু ফাইল টাইলেন না ছিঁড়া ফালাইতেছে, তারপর কিছু কাগজ টাগজ আছে জ্বালাই দিতেছে। তাই নাকি? হ্যাঁ বড় ভাই। কত সালের ঘটনা এটা? এটা আপনি 2007-8 সালের ঘটনা। তো মানে ওই ওসি থানার ভিতর থেকে ফাইল নিয়ে ছিঁড়ে ফেলতেছে, থানার ভিতরে হাতাহাতি হইতেছে, আমরা বাহিরে দাঁড়াই আছি। কিন্তু যেই থানার লোকজন টাকা দিয়ে কিনা ভাই এরকম ছিল আগে, এখন তো আইন প্রশাসন অনেক ভালো হয়েছে, কিন্তু প্রথম আমরা যে অবস্থায় দেখতাম যে ওরকম কিছু ছিল না। এখন আপনি তো যে কিছু করলে আপনার জন্য হয়তো বা না, এখন তো চিন্তাই করা যায় না। এখন যে কিছু জায়গায় অনিয়ম হয় না তা না, নিশ্চয়ই, কিন্তু এখন তো আসলে এখন ভাই অনিয়ম হয়, এখন অনিয়ম হয় গাড়ির লাইন যেরকম। আচ্ছা, গাড়ির নাই পরে আসি, আপনি যেটা দেখেছেন সেটাই বলেন। তারপর তো দেখলাম আমরা অনেক কিছু, তার অনেক মামলা ছিল, একাধিক মামলা টামলা, এগুলি সবই ওই দিনকে জ্বালায় টালায় খুব অস্থির। তো এই কথাটা আর কি ওই পুলিশের ওইখান থেকে অন্য একটা ভালো লেভেলে ডিবির ওই জায়গায় পৌঁছায় কথাটা। তো এরপরই বড় ভাইয়ের আর কি খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। হ্যাঁ, তো বড় ভাই নাই নিরুদ্দেশ 1 মাসের জন্য কক্সবাজার। খবর তো আমার কাছে আছে, খুব ঘনিষ্ঠ, সে আমার কাছে কথা বলতো, তার কথাটা তার আম্মুর কাছে গিয়ে আমি বলতাম যে সে শুধু আপনার সঙ্গে ফোনে যোগাযোগ ছিল, তার আম্মুর কাছে বলতাম সে ভালো আছে, সমস্যা নেই। তো ডিবি অনেক খোঁজাখুঁজি করলো, তো অনেক টাকা প্রায় শুনলাম যে বড় ভাই বললো, যে বড় ভাই আর কি দেখতো, বড় ভাই বললো প্রায় 18-19 লাখ টাকার মতো গেছে, যে পুরাটা দামা চাপা দেওয়ার জন্য যাবে, সব টাকা টোকা দিয়া সব দামা চাপা দিয়ে দিছে। তো তারপরে আসলো। তো এখন ওই বড় ভাই মানে আমার দিয়া, আগে তো প্রায় করতাম, এখন তা আসার পর থেকে মেয়ে প্রতিদিন আসতেছে বিভিন্ন জায়গা থেকেই
তার কাছে আসতেছে, বৈশা কথা বলতেছে। এমন আছে মহল্লার আচার বিচার নিয়ে আসতো মানুষ, যে ভাই এই বিচারটা করে দেন, অমুক কাছে টাকা পামু বা আমার এইসব সবকিছু সেই করতো। তো ওই বড় ভাইয়ের সাথে আমিও, মেয়েটা দেখতাম, অনেক মেয়ে আসতো, তো ওইখান থেকে একজনটা খুব ভালো লাগে। তো ওই মেয়েটা ছিল প্রতি মানে বললাম আবাসিকে থাকে, যে খারাপ মেয়েরা ছিল, ওরা আমার খুব ভালো লাগে ওই সময়, কিন্তু আমি তো জানতাম না। ওর সাথে কথা বললাম, এই সেই, তো বলতেছে যে আমরা টাকার বিনিময়ে সব কাজ টাজ করি, বা ওর ঘটনা বলছে, আমার খুব কষ্ট লাগছে। তো ওর এক জায়গায় আর কি বেচা দেওয়া হয়েছে এরকম। তো ও বলতেছে, আমি বললাম যে তুমি এখান থেকে বাইরে হতে পারো, কত টাকা দিলে? ওই মেয়েটার সঙ্গে কথোপকথনে আপনি জানতে পারলেন? তো মেয়েটার সাথে আমার খুব কথাবার্তা হইতো, ফোনেও অনেক যোগাযোগ করতাম, খুব ভালো রিলেশন হয়েছে, যে বন্ধুর মতো। তো ও বললো এককালীন 10 লাখ টাকার মতো যদি ওই জায়গাটা দিতে পারে, তো ওই জায়গা থেকে আসলে বাইরে দিতে পারবো। তো বড় ভাইয়ের কাছে গেলাম, যে আসলে এতটি টাকা তো নেই, টাকা নেই, কিন্তু যখন আগোনা টাকা থাকে তখন নেই। দেখাই ভাই 10,000 নিলাম, 20,000 নিলাম, কিন্তু দেখা গেছে 80,000, 1 লাখ টাকা নিয়েছি। ভাই জানলো, অত জানে না। 10 লাখ টাকা চামো ভাইয়ের কাছে, কি করা যায়? তো ভাইয়ের কাছে বললাম, ভাই অনেক বড় এক সমস্যার ভিতর আছি। তোমার আবার কি সমস্যা? বাড়ি ঘরে কি সমস্যা এলাকায়? আমি তো ফোন দিয়ে দিলে এই সমস্যা শেষ হয়ে যাবো। বললাম না ভাই, শারীরিক দিক দিয়ে সমস্যা, ডাক্তার দেখাইতে লাগবো, কত টাকা লাগবে? তো ভাইয়ের কাছে বললাম যে ভাই 1 লাখ খানের মতো লাগে। তো ভাই টাকাটা দিল। তো কিছুদিন পরেই মানে বড় একটা ডিল ফাইনাল হইতেছে, কিছু ইয়াবা নিয়া, ওই কথাটা শুনতেছি আমি, অনেক বড় ধরনের একটা ডিল ফাইনাল হইব। তো 1 লাখ টাকা ওই সময় নিয়ে নিছি, নিয়ে রাইখা আবার টাকাটা হাইরা গেছি গা ভাই, এই যে জুয়াটার ভিতর গিয়ে সবকিছু শেষ করছি। তো একটা ডিল ফাইনাল হইব বড় ধরনের, যে প্রায় 10,000 12,000 পিস ইয়াবা নিয়ে বড় একটা ডিল ফাইনাল হইব। ওইখানে প্রায় 55-60 লাখ টাকার মতো দিবে, এরকম কথা হয়েছে। আচ্ছা। তো আমি কথা শুনতেছি, এরকম আমার কোনো সময় আড়াল করে নাই, যে পার্টির সাথে কথা বললো, আমি বসছি কথা শুনতেছি। তো ওইখান থেকে কিছু টাকা আনতে দেওয়ার কথা ছিল আমাকে, প্রায় 8 লাখ টাকার মতো আনতে দিব, এরকম কথা। সব আর কি সেই নিব, মানে 8 লাখ টাকা বাকি আছে, ওইটা আর কি আমি আনবো। তো পরে কিছুদিন পর পাঠাইছে 8 লাখ টাকা। 8 লাখ টাকা নিয়ে আসছি, আনার পথে আইনা রাইখা দিছি। তখন বাইরে বললাম যে ভাই টাকাটা আনার পথে হারাই গেছে। তো ভাই তো প্রথম অবস্থায় বিশ্বাস করে না, যে মানে আপনি টাকাটাকে হারাই গেছিলেন, আপনি ইচ্ছা করে করছেন? আমি তো ইচ্ছা করু যে মেয়েটাকে দিয়ে দেবো, মানে ও মেয়েটাকে দিয়ে দেবো। ওই মেয়েটা কত টাকা? 10 লাখ টাকার কথা বলছে, ওরা বিক্রি করা হয়েছে। এখন ওইখানে প্রায় 5 লাখ টাকার মতো দিলে আয় পড়তে পারবো, আর 5 লাখ টাকা দিলে ওকে যে ঋণ পিন দেনা টানা ওসব দিয়ে ও আর এইসব লাইন করবে না। মেয়েটাকে আপনার কি খুব ভালো লেগে গেছে? মেয়েটা খুব ভালো, দেখলে মনে হইব না যে এরকম বা কি আসার বিষয়। আচ্ছা, মেয়েটাকে বিশ্বাস করে ফেলেছেন আপনি? হ্যাঁ, বিশ্বাস। মেয়েটার সঙ্গে আপনার অনৈতিক সম্পর্ক ছিল? না, এরকম ছিল না। ওইটা করতে যাইয়ে ওর সাথে কথা হইছে, তো ওই থেকে ভালো। মেয়েটার নাম ছিল রূপা। রূপা, ওকে। তো আপনি টাকা হারাই গেছে এটা বলেছেন, আমি বাইরে বলছি। তো নিজে একটু অ্যাক্টিং করতেছি, খুব মানে ভাঙ্গিয়া পড়ছি, ভাই টাকা হারাই গেছে, আমি আর পারতেছি না, মানে বুঝাইতেছি আসলেই হারাই গেছে। তো টাকা হারাই নাই। পরের দিন মেয়েটাকে ফোন দিলাম। ভাই কি বললো? হ্যাঁ, ভাই প্রথম অবস্থায় হারাই গেছে, বিশ্বাস করে না, মজা করে আসতেছে। তো আমি কান্না করতেছি যে ভাই হারাই গেছে, এখন কি করা যায়, আমার মাইরা লে তৈব না। তো ভাই কয় যা গেছে কি হয়েছে, 8 লাখ টাকাই তো গেছে, ওটি কোনো সমস্যা নাই, এইসব লাইনে টাকা আয় যায়। তো ভাই ভালো জানতো দেখে এরকম কথাই বলছে। তো মেয়েটাকে নিয়ে ভাই টাকাটা দিয়ে দিলাম। দেওয়ার পর 1 সপ্তাহের মতো ভালো কথা। আর আমার ভুল এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, আমি সরি ফর দ্য ইন্টারাপশন। কোন এক বিখ্যাত লোকের কোট, আমার নামটা মনে নাই, বা কোন একটা বইয়ে পড়েছিলাম, আজকে এই প্রেক্ষাপটে হয়তো আমাকে কথাগুলো বলতে হচ্ছে, যে একজন মানুষ যখন কোনো খারাপ কাজ করে, একাধারে সে খারাপ কাজ করে, একই সাথে সে ভালো কাজ করে। উনি একটা উদাহরণ দিয়েছিল খুব চমৎকার করে। যেমন ধরুন, খুব ছোট্ট, যে মানুষটা ঘুষ খাচ্ছে সে সব দিকে খারাপ মানুষ সেরকম কিন্তু না। সে ওই ঘুষের পয়সা দিয়ে হয়তো তার সন্তানকে ভালো একটা স্কুলে পড়াচ্ছে, তার মানে সে ভালো বাবা। সে একজনের পয়সা অন্যায়ভাবে নিচ্ছে, কিন্তু আরেকদিকে সে ভালো কাজ করার চেষ্টা করছে। তাহলে দেখেন, একটা মানুষের মধ্যে দুটো সত্তা নিয়ে সবসময় সে বিরাজমান, সে ভালো এবং মন্দ। যে মানুষটা ভয়ঙ্করভাবে খারাপ কাজ করে, সে মানুষটাও মসজিদে গিয়ে পয়সা দেয়, সে মানুষটাও দান খয়রাত করে, এবং সে মানুষটাও কিন্তু তখন যখন সে ইমপ্রেস হয়, সে বড় অঙ্কের অর্থ সাহায্য করে কাউকে। এবং শুধু হলো খারাপ কাজ করা উচিত নয়, এই জায়গাটা আমরা ব্লক করতে পারি না। আর যে কারণেই কম আর বেশি সবার দ্বারাই খারাপ কাজ সংগঠিত হয়। তবে এটা ঠিক যে
সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষমা করতে পছন্দ করেন এবং ক্ষমা করেন বলেই হয়তোবা মানুষ এত খারাপ কাজ করেও, এত ভুল কাজ করেও পৃথিবীতে এখনো টিকে থাকে, এবং তার কাছ থেকে ক্ষমা পাই বলেই আমরা জীবনের শেষ দিন পর্যন্ত ভালো কাজ করার সম্ভাবনাগুলো আমাদের জন্য ওপেন থাকে। এই কথাগুলো এই কারণেই বলছিলাম যে দেখুন, ও যে কাজগুলোর মধ্যে জড়াচ্ছে, ওর মনের মধ্যে কিন্তু একটা প্রচন্ড রকম একটা মানবিক সত্তা ছিল, এবং ওর কোনো না কোনোভাবে ওর সামনে হিরো হয়ে গেছে এই ভাইটি, যে যার এক কথায় এত কিছু হয়ে যায়, না জানি সে কত পাওয়ারফুল। সো ইমপ্রেস হয়ে গেছে। আমরা যেরকম আমাদের হয় না যে ফ্যান হয়ে যায়, ক্রাশ হয়ে যায়, সেরকম ফ্যান হয়ে গেছে, এবং সামহাও ওকে সে কাছে রেখেছে, ডিরেইলড হয়ে যাওয়া। এবং আমার ইউনিভার্সিটি লাইফেও আমি এরকম এক ভাইয়ের এক ধরনের বলা যেতে পারে অন্ধপ্রেম পড়েছিলাম। আমি জানি না সে এখন কোথায় আছে। তো এই ইমপ্রেস হওয়ার ব্যাপারটি আসলে, এরকম ভাই বলতে আমি বোঝাচ্ছি না সে ক্যাটার ছিল না, সে একটু অন্য লেভেলের ছিল, সেটা মনে করার কোনো কারণ নেই। সো এরকম ব্যাপারটা আমাদের জীবনে ঘটে। এবং দেখুন, এই ছেলেটা, ওর কাছে 8 লাখ টাকা অনেক টাকা, অনেক টাকা। ওর ব্রেনটা যদি একবারের জন্য টুইস্ট করতো যে 8 লাখ টাকা চুরি হয়ে গেছে এই কথাটা বলে আমি 8 লাখ টাকাটা নিজের পকেটে রেখে দিলাম, ওকে ঠেকানোর কেউ আছে? ঠেকানোর কেউ ছিল না। কিন্তু ও চুরি করেছে একটা ভালো কাজ করার জন্য, এবং সেটা কতটুকু ভালো হয়েছে আমরা সেটা জানি না, কিন্তু এর ভেতর দিয়ে ওই এতগুলো খারাপের ভিতর দিয়ে একটা ভালো জিনিস ঘটে গেছে। তো আমি এই জন্যই বলছিলাম যে সব খারাপই আসলে খারাপ না, কিছু খারাপের মধ্যে কিছু ভালো জিনিস থাকে, সেটাকে ফাইন্ড আউট করতে হয়, অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হয়। তো আপনি টাকাটা তাকে দিলেন, রূপাকে দিলেন, তারপর কি হলো? রূপাকে দিলাম, 1 সপ্তাহ খুব ভালো কথা হইতেছে, জিজ্ঞেস করতেছি কবে কি তুমি চলে আসবা ভালো ওইখান থেকে। তো বলতেছে ওইখান থেকে আইসা পড়ছি, আমি গ্রামে আসছি, টাকা নিয়ে বাপ মার কাছে দিয়া আবার আমি তোমার কাছে ফিরে আসতেছি। তো আমি ওরে বলছি যে দেখো তুমি এরকম, আমি শুধু জানি, আমার ফ্যামিলি তো জানে না, তোমার তো আমার বন্ধুর মতো, তো হয়তো বা কোনো একদিন যাই হোক না হোক হয়েছে, আমি তো তোমার বিয়ে করতে চাই। তো ও 1 সপ্তাহ খুব ভালো কথা হইতেছে, হঠাৎ করে 1 সপ্তাহ পর ফোন বন্ধ মেয়েটার। তো আমি তো ভাঙ্গা পড়তেছি, মানে টাকাটার জন্যই বেশি ভাঙ্গা পড়তেছি। ভালোবাসাটা ছিল, কিন্তু আমার ভিতরে একটাই আফসোস লাগছে যে আসলে এই টাকাটা যদি নিজের জন্য কিছু করতাম, তাও ও এই খারাপ লেভেলের মেয়েরা যে আসলে ভালো হয় না জীবনে, ওরে দিয়ে বুঝতে পারছি। 1 সপ্তাহ পর আর কোনো খোঁজ খবর পেলাম না। তো ওর যেই জায়গাটা ছিল ওই জায়গাটায় গেছি, তো ওই এক মহিলা আছে ওদের লিডার, তো ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে এরকম এরকম কি। তো ও বলতেছে যে ও আমারে প্রায় 1.5 লাখ টাকার মতো ওই মহিলাকে দিছে, যে মহিলার কাছে রাখতো 1.5 লাখ টাকার মতো দিয়া ও তো চলে গেছে। তো মেয়ের ফোন বন্ধ, আমি আর তো কিছু জানি না, কারণ অ্যাড্রেসটাও জানি না, দেশ গ্রামেও কিছু জানি না। তো ওই জিনিসটা আমার ভিতর খুব কুড়া কুড়া খাইতেছে। বড় ভাইয়ের কাছেও মিথ্যা বললাম, কি করলাম। আর মেয়েরা যে এরকমই হয়, একবার তো বুঝি নেই, বারবার বুঝতেছি। যারে খারাপ তারে ভালো বানাইতে গিয়েও বুঝলাম, যে ভালো তারে ভালোবাসা তাও বুঝলাম। তো এই মেয়েদের প্রতি একটা রাগ, একটা ঘৃণা জন্মাইলো যে না, মেয়েদেরকে আর বিশ্বাস তো দূরের কথা, আর কিছুই করব না। তো এরপর থেকে ওই বড় ভাইয়ের সাথে আসলেই, যে কোনো মেয়ে আসলে আমি চাইতাম। আর বড় ভাই এরকম ফিরে ছিল যে কখনো বলে না যে আসলে যে এটা আমার পার্সোনাল বা কি আসে বিষয়, কখনই বলতো না। তো যাইতাম, এরকম সপ্তাহের ভিতর 2-3 বার হইতোই আমার মেলামেশা হইতোই। অন্য সব মেয়েরা আসতো বাইরের কাছে যারা। তো হঠাৎ করে ধীরে ধীরে আপনি নিজেও ইনভলভ হয়ে গেছেন খারাপ কাজের মধ্যে অনেকখানি। হ্যাঁ, কাজে জড়াই গেছি। তো বড় ভাই আবার ওয়াইফ ছিল, তো সে বাংলাদেশে থাকতো না। তার এই হিস্ট্রিটা কি জানতে পারছেন যে এই লোকটা কেন এই লাইনে আসে? হ্যাঁ, অবশ্যই জানতে পারছি। হিস্ট্রিটা কি ছিল? বড় ভাইয়ের সমস্যা ছিল যে বড় ভাই যখন আশরাফুল যে ক্রিকেট খেলে, আমার বড় ভাই, এই বড় ভাইও তাদের সাথে খেলতো, তারও চান্স পাওয়ার কথা ছিল জাতীয় দলে। সে এখনো ক্রিকেট খুব ভালো খেলে। তো সেও মানে এক বড় লেভেলের যেই লোকের ভাতিজির সাথে প্রেম করতো, তার যেদিন ফোনে আসছে যে চান্স পাইব ক্রিকেট খেলায়, তো তখন সে ওই মেয়েটাকে নিয়ে উদা হয়ে যায়, মেয়েটাকে নিয়ে পলায়। তো মেয়েটা তারে 1 সপ্তাহের মতো রাখে, মেয়েটা দূরে পলায়, তাদের শারীরিক সম্পর্ক হয় অনেকভাবেই। ওই সময় থেকে আবার মেয়েটা আসার পরে, মেয়েটার বাবা খুব পাওয়ারফুল, তো মনে করেন, তো মেয়েটা তারা অনেক ভালোবাসতো। তো আসার পর বলছে যে দেখো, আমার যে বাবা, কখনো তোমার আমার একসাথে দেখবো না, তোমার মতো 2-4-5 জন আমার বাবা যে কোনো সময় রেলেতে পারে, তোমার কোনো ঘটনা, তুমি ভালো থাকো, তোমার ভালোবাসি দেখি তোমার কাছ থেকে দূরে চলে যেতেছি, তোমার ভালোর জন্য। তো মেয়েটা চলে গেল তার বাবার সাথে। তো এখান থেকে ভাইয়ের ভিতর রাগ জন্মাইলো যে আমার লাইফটা নষ্ট করে দিল সব। তো ভাই ওই সময় এক বড় ভাইয়ের সাথে মানে যোগদান কইরা ওই লোকের লগে টক্কর দিতে গেছে, ওই মেয়ের বাবার লোকে, যে আসলে আমি দেখতে চাই যে কি হয়েছে। তো ওইখান থেকে বড় ভাই কিছু গ্যাঞ্জাম গুঞ্জাম কইরা আসলেই
মানুষ বলে না যে মাইর না খাইলে হয়তো বা নাম ফোটে না, তো বড় ভাই প্রথম অবস্থা অনেক মাইর দূর খায় বা অনেক পোস্ট লাগে, অনেক কবাকবি হয়। এখান থেকেই সে এই প্রফেশনাল ভাবে লাইনে চলে আসছে। তো এইখান থেকেই সে আর ভালোর পথে আর যাইতে পারে নাই। আমি কিন্তু আপনার ঘটনাটা মানে এই অনুষ্ঠানটা মনে এক থেকেই শুনি, কিন্তু মানে মাঝে মাঝে আমি চাইছিলাম যে আজকে যেখানে আমি বসে আছি এখানে আমার বড় ভাই থাকতো। বড় ভাইয়ের জায়গায় আমি তার সম্মান করি, বাবার মতো সম্মান করি, যে আমি আমার আপন ভাইরও কোনোদিন এরকম ভাই হিসাবে দেখিনি তারে, যেই ভালোটা আমি বাসি। উনি জানে এই অনুষ্ঠানের ব্যাপারে? উনি না, জানে না। হয়তো কোনো একদিন দেখা হয়ে যাবে। চলেন তারপরে ভাই তো ভাই রইলো, আমি নষ্ট হয়ে গেলাম। ভাই মোটামুটি টাকা পয়সা এরকম করতে করতে আমার দ্বারাই ধারণা যে 2-4-5 কোটি টাকা আমি তার কাছ থেকে নেওয়া হয়েছে। কিন্তু বাসায় কি বলেন, 2-4-5 কোটি মানে বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, অনেক টাকা। কিন্তু ওই যে আমি আপনার বলতেছি যে অগণিত টাকাগুলা আমি অনেক সময় সরাইছি। বাইরের কাছ থেকে হিসাব নিলে দেখা গেছে 1-1.5 কোটি টাকা হইব, কিন্তু আমি অনেক সময় টাকা সরাই নিছি। ওই যে খেলতাম, ভাই জানতো না। এমনও দিন আছে আপনি 80-100টা বাজি ধরে আমি বসে থাকতাম, জানতো না। কিন্তু আমার একটা নেশা হয়ে গেছে ভাই, যেরকম ইয়াবা খাই ওরকম ওটা একটা নেশার ভিতর চলে গেছে, যে আসলেই ভাইয়ের সাথে তো মোটামুটি প্রায় 3 বছরের মতো হয়ে গেছে সম্পর্ক। তো ভাই কি করতেন আপনি? জুয়ার টেবিল এগুলো হারাতেন? হ্যাঁ, এগুলি ভাই। আমি এক লাগাইতাম ক্রিকেট বাজি, ওই দল আর এই দল, সবসময় বড় দল লইতাম আমি, যে ওর 1000, আমার 1800, 2500, 2000, 3000 টাকা দিয়া, যে আমি জিতলে পাবো 50,000, আনলে 1 লাখ, 1,20,000 এরকম দিতেও। তো মাঝে মাঝে ম্যাক্সিমাম সময় বড় দলটাই মানে আমি দললেই এরকম হইতো মনে হয় যে আমার। আর জুয়ার টেবিলে গিয়ে নষ্ট করতাম। মেয়েদের পিছে নষ্ট করা লাগতো না, কারণ ভাই নিয়ে আসতো অনেক জায়গা থেকে। নেশা খাইলে ওই ভাই বস্তা ভরা সবকিছু আছে টাকা মতো। তো হঠাৎ করেই একটা রং নাম্বারে ফোন আসলো আমার কাছে, কথা বললাম, দেখা করলাম। মেয়েটা খুব ভালো, ওর সাথে পরিচয় হলো। তো ওরা সব আমি বলছি যে আসলে আমি ভালো না, আমি এরকম। তো বড় ভাইয়ের কাছেই গেলাম, ভাই বিয়ে করতে চাই। তো তখন আমার মনে করেন ভালোই বয়স হয়ে আসছে, প্রায় 17-র মতো। ভাইয়ের কাছে বললাম ভাই বিয়ে করতে চাই। বড় ভাই বিয়ে করবার সমস্যা কি, করো। বাসায় গেলাম, বাসায় ব্যাপারটা জানাইলাম, আমার রাজি হলো। এক পর্যায়ে বিয়েটা করলাম। ওই মেয়েটাকে পালাই নিয়ে এসে বিয়ে করলাম। কাজী বিয়ে করাইব না। মেয়েটাও 15, 15.5, আমার 17। বড় ভাই গেল, কাজীরে বললো, কাজী রাজি না। বড় ভাই আবার আরেক জায়গায় ফোন দিল, ওইখান থেকে কাজীরে ফোন দিয়ে বললো যে হ্যাঁ করাই দাও। বিয়ে শাদী হয়ে গেল, মেয়েটাকে নিয়ে বাসায় আসলাম। তো এখন মেয়েটা দেখতেছে যে আমি প্রতিনিয়তই বাইরে থাকি, কাজ তো কি কাম করি জানে না। তো ওর তো সবকিছু জানাই আছে আমার কাছে, যে আমি কই দৌড়াদৌড়ি করি। এক পর্যায়ে মেয়েটা আমাকে না করতেছে, যে তুমি আমার ওয়াইফ, যে তুমি এটা করো না, এটা ভালো না, এখান থেকে চলে আসো। তো আমি বলি আজকে কালকে এরকম আসতেছি, আমার আর আশা হইতাছে না। আমি রয়ে গেলাম। আমার ভিতর খালি একটাই ধারণা, বাইরে একবার বলছি চলে যাম, ভাই অনেক রাগ করছে। এখন যদি আমি যাই, যদি আমার কাছে কিছু টাকা চাই এককালীন, আমি তো এই টাকা কখনো দিতে পারবো না। কারণ আমার ফ্যামিলির অবস্থা মধ্যবিত্ত, আমার বাবা চাকরি করে ভালো, আমরা খাইয়া পুরা ভালোই আছি মোটামুটি ইনশাল্লাহ। তো বড় ভাইয়ের কাছে কিভাবে বলি আমি, আজকাল পর্যন্ত 1 বছর চলে গেছে, বাইরে বলি না কখন। তো তখন ভাইয়ের কাছে কি কাজ করে তো কে বড় ভাই? বড় ভাই বিভিন্ন জায়গায়, বেশিরভাগ আমি টাকা উঠাইতাম, মানে কালেকশন করতেন। কালেকশনটা ছিল বেশিরভাগই টাকা। অনেক জায়গায় ফোন দিত, যাও টাকা নিয়ে আসো। যখন মনে করেন 50,000 আনলে বাইরে দিতাম 30,000। জিজ্ঞাসা করতো যে ভাই কত দিছে, ভাই 30,000 দিছে। ওই লোকের আর ফোন দিত না, বা আমার কাছে জিজ্ঞাসা করতো না যে 30,000ই আরো আছে। এটা উনি হয়তো বা বুঝেও অ্যাভয়েড করতো, অবশ্যই যে এইটুকু তো ওর লোভ দিতেই হবে, না হলে তো থাকবে না। তো আমার কোন সময় মানে এরকম ভাবে আমি অনেক টাকা সরাইছি ভাই, কিন্তু ওই যে টাকা তো বাংছি যে কোনো কাজে না। আজকে যদি আমি একটা বাড়ি উঠাইতাম, আমার একটা 5তলা বাড়ি থাকতো ঢাকার শহরে, কিন্তু আমি টাকা বাংছি আজে বাজে জায়গায়, যেসব জায়গায় কোনো কাজের না। তো এক পর্যায়ে বাইরে বললাম যে ভাই আমি তো অনেকদিন ধরে আছি, আমি আর থাকতে চাই না, আমি বিয়ে করছি, আমার সংসার হয়েছে, থাকতে চাই না। তো ভাই চুপচাপ অনেকক্ষণ বসে রয়েছে, টেবিল থেকে রাগ করে উঠে গেছে। বড় এক টেবিল ছিল বর্ষা ক্লাবের, তো উঠে গেছে, কিছু বলে না। এখন ফোন দিলে ভাই ঠিক মতো ফোন ধরে না। আমিও বাসায় থাকি, কিন্তু আমি বুঝতেছি যে আমার উপরে কিছু একটা আসতেছে। তো হঠাৎ করে ফোন আসলো, যখন গার্মেন্টসে কাজ শিখছিলাম, আমার এক ওস্তাদ ছিল, ওস্তাদ আর ওস্তাদের ভাই ছিল। তো তারা খুব ভালো, আমি খুব ভালো জানতাম, তারা খুব ভালো। তো তারা ওই যে বড় ভাইয়ের 2 ভাই ছোট, তো বড় ভাই যদি কিছু ইশারা দেয় তারা ওইটাই পালন করে। তো আমার ফোন দিল,
প্রায় মাসখানে পরে যে কোথায়, তো আমি গেলাম, যে আমার ওস্তাদ ফোন দিছে, আমি তো যাইতেই পারি স্বাভাবিক। তো গেলাম নদীর এই পার দিয়া, অনেক এক জায়গার ভিতর বিশাল এক মাঠ, কিছু নাই, তাই তারা দুইজনে বসে আছে, কথা বলতেছি, ভাই কি আসে বিষয়, হ্যাঁ ভালো। তো কথা বলতে বলতে এক পর্যায়ে দেখি যে তারা আর ভালো কথা বলে না, তারা কথা যে তোরে আজকে মাইরা ফেলাম। কোথা থেকে এটা লিঙ্ক হয়েছে ভাই, মাইরা ফেলাইবেন, আমার অপরাধ। তো বলতে চায় না যে কি কারণ, কি আসে বিষয়, বলতে চায় না। তো আমি খুব আকতি মিনতি করলাম যে ভাই, একটা আসামি বা একটা ফাঁসির আসামির তো শেষ একটা ইচ্ছা থাকে, তা আমার শুধু একটাই ইচ্ছা, ভাই আমার কি কারণে মারতেছেন, আমার ভাই কারণটা আমার একবার বলে দেন। তো আমারে বলল যে তুমি যে লাইনটার ভিতরে ছিলা ওইখানে আমরা কখনো যেতে পারিনি, তুমি এত কলস হইয়া আজকে এইখান থেকে চলে যাবা, দেখা তোমার আর থাকা সম্ভব না। তো মানুষে ভাই টাকার লোভ সবারই থাকে, টাকা যারে বলবেন অনেকের সবারই লোভ আছে কম বেশি। তো আমি তো নিরুপায়, কিছু করতে পারতেছি না। তো বললাম যে ভাই এটাই কারণ, হ্যাঁ। তো ভাই আমার কারণ, আমি কি টাকার পয়সা সরাইছি এই জন্য মেরে ফেলে, আমার বড় ভাই একটু কথা বলার সুযোগ দেন। বাইরে আমার ফোন দিয়ে ধরেন। তারপরে বলতেছে যে না, এই বড় ভাইয়ের এমন কোনো জায়গা নাই যে তুমি চিনো না, এমন কোনো লিঙ্ক নাই যে তুমি চিনো না, কোন জায়গায় কি আছে আসে বিষয় তুমি সব জানো। তো তুমি যদি হয়তো বা এই লাইন ছাইড়া দিছো, কিন্তু তোমার তো মনে করো বড় ভাইরে তুমি যে কোনো একটা ঝামেলার মধ্যে ফালাই দিবা, কিন্তু আসলেই ভাই আমার মনের ভিতর কখনো এটা ছিল না। আমার হিসাব ছিল যে আমি আসলেই যা করছি, জীবনে ভালো একটা সংসার করতে চাই, বাপ মা নিয়ে সুখে শান্তি থাকতে চাই। আমার ছাড়লো না। 11টার দিকে রাতে এরকম প্রায় ফজর হয়ে যেতেছে। তো তখন আমি 20,000 টাকা থেকে তাদের বলছি ভাই 20,000 টাকা তুমি ছাইরা দেন, কারণ আমার ফ্যামিলিতে 2-4-50,000 টাকা না, 20-30,000 টাকা দিতে পারে, ধার দেনা করে দিল। তখন রাজি হইল না। তো আমি খুবই ভাঙ্গা পড়লাম, ওইখানে কান্নাকাটি করলাম। তো এক পর্যায়ে প্রায় 20,000 থেকে লাখ ছাড়াই গেছে, অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াইছে যে 2 লাখ টাকা দেবো। পরে রাজি হলো 2,60,000 টাকার মতো রাজি হইলো দুইজন শুধু। তারা আমাকে অনেক কিছুই দেখাইছে, সুইচ গিয়ার নিয়ে আইছে, পিস্তল নিয়ে আইছে, অনেক আকতি মিনতি মানলাম না। তারা মানে মারার এই প্ল্যান, কিন্তু আসলে টাকার লোভে পড়া তারাও জিনিসটা। তো বাসায় ফোন দিলাম যে এই অবস্থা, যে আমি একটা সমস্যায় পড়ছি, কিছু টাকা লাগবে। তো আমার মায়ে খালা বা আত্মীয় স্বজন থেকে প্রায় 60,000 টাকার মতো জোগাইছে। আর টাকাগুলো মনে করেন আমি ছোট থেকেই তো ঢাকায় বড় হয়েছি, সবাই আমাদেরকে চিনে। তো আমার মায় ধার করছে এরকম ভাবে যে লাভে সুদে টাকা আইন না আমার এরকম দিছে, যে আপনি 1 লাখ টাকা দিলে মাসে 20,000 টাকা আপনাকে লাভ দিতে হবে। এরকম করে টাকাটা জোগায়া মোটামুটি ভাবে নিয়ে আসলো টাকাটা। তো আমার মা এখান থেকে আনার পর বাসায় চলে আসলাম, তারা টাকাটা নিয়ে চলে গেল। তো আমার ফোনে বিভিন্ন জায়গা থেকে ফোন আইতেছে যে আসলেই তুই ভালো আছিস, ভালো থাকবি না, বড় ভাই লোকজন দিয়া কইতেছে। আমার মনে হইলো যে আমি পড়ে যেতেছি ফেসাতেই, যে এই মহল্লা বা এলাকায় আমার থাকাটা আসলেই ঠিক না। তো মহল্লাটা ছাইড়া দিলাম, বলতে ফ্যামিলি ওইখানেই ছিল, আমি টোটালি ভাবি নাই। বন্ধুর মাধ্যমে ইন্ডিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলাম, যে ইন্ডিয়া যাইতে হইলে আগে পাসপোর্ট করতে হইব। আমি তো পাসপোর্ট করিনি, আমার এখানে কিভাবে কি করবো, কিছুদিন তো গা ডাকা দিয়ে থাকতে হবে। বাংলাদেশে থাকলে ওই লোকের লিঙ্ক আছে, আমার ক্ষতি হইব অনেক বড় ধরনের। তো জীবনে একটা ঝুঁকি নিলাম, যদি বাঁচি তো বাঁচলাম, না বাঁচলে মরেই গেলাম। ইন্ডিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলাম, গেলাম বর্ডারে, ওইখানে কিছু টাকা পয়সা দিলাম। ওইখানে সবাই টাকার গোলাম, টাকা দিয়ে চলে গেলাম ভাই বাইরে যে কাজ কাম তো করার ভিতরে ওইটাই পারি, গার্মেন্টসের কাম, আর তো কিছু শিখিনি। ওইখানে গিয়ে প্রায় মাস 2 মতো ছিলাম। ওইখানে খাওয়াটাও আমি পছন্দ করতে পারি না, খাইতে পারি না, খুবই সমস্যা। কাজকর্ম কি এখান থেকে আরো টাকা পাঠায় আমার ওইখানে ভালো থাকার জন্য। তো আমি তামিলে ছিলাম, ইন্ডিয়া থেকে অনেক দূরে, তো চেন্নাই ছিলাম। ওইখান থেকে আইসা পড়লাম আবার অবৈধ পথে, যেভাবেই গেলাম সেভাবেই চলে আসলাম বাংলাদেশে। আবার আসার পর মনে করেন লুকায় রইলাম অনেক দূর। এই যেই বড় ভাই থাকতো যে এলাকা, ওই এলাকা থেকে প্রায় 6-7 এলাকা বাদ দিয়ে অনেক দূরে, যে 40-50 টাকা গাড়ি ভাড়া, এত দূরে, তার নেটওয়ার্ক আওতার বাইরে, যে বাবা মার সাথে কথা হইতো। তো এখন কিছু তো করতেই, মানুষের টাকা দেনাপানা করছি, কিছু করার মতো নাই। হঠাৎ করে ফোন আসলো বাসা থেকে যে আমার বউ বেবি কনসেপ্ট করছে। তো এত খুশির খবরের ভিতরে আমি অখুশি,
যে আমি যে দেখবো আমার পোলাটা কখনো হইলে বা বাচ্চা হইলে যে দেখতে যেতে পারবো, এটা আমি এলাকায় যেতে পারবো না। আচ্ছা, তো অনেক দূর থেকেই ফোনে কথাবার্তা বলতেছি, ওইখান থেকেই গাড়ি চালানিটা মোটামুটি আর কি, যে বসে না থেকে একটু কিছু শিখলেও তো হয়তো বা হেল্প করতে পারবো। তো এখানে বসে কাজ কাম করে কিছু টাকা পাঠাইতেছি। তো 8 মাসের মতো প্রায় পলায় ছিলাম। 8 মাস পরে আবার গন্তব্যস্থলে আসি, কিন্তু বাইরে থেকে ওইটাও 2 এলাকা দূরে। তো এর ভিতরে তো মনে করেন দলটল ক্ষমতায় নাই, তারও জোরটা একটু কমে আসছে, সে যে দল করতো ওই দলটা তো নাই, নতুন দল ক্ষমতা আসছে, সেই আর কি পলায় পলায় থাকে। তো আমার উপরে আর কি করব, আর ওই ডিবির মামলাটা তার উপরে আর কি ওইটা আরো পুরো শেষ হয় নাই, ওইটাই তারে কুইরা কুইরা খাইতেছে। তো এই যে বর্ষা পাই আসলাম, তখন আইসা ভাই ফ্যামিলিতে যেই বাবা চাকরি করে মাসে 20,000 22,000 টাকা পায়, বাবার টাকা সংসার চলে মোটামুটি ভালোই, রুম ভাড়া দিয়ে টিয়া খাই, আমরা খুব ভালো আছি। এখন মানুষের যে চাপের টাকাটা, এইটা আমরা সহ্য করতে পারি না। প্রতি মাসে 25-27 টাকার মতো লাভ দেওয়া লাগে মানুষের। এখন লাভ দিব বাবা না কি করব? তো আমি গেলাম চাকরি বাকরি ঢুকলাম, আমার বাচ্চা হইলো, একটা ছেলে হয়েছে। তো বাচ্চাটা খুব মোটামুটি ইনশাল্লাহ মাশাল্লাহ ভালো, এখন আপাতত 4.5 বছর চলে। তো এই টাকার দেনায় ভাই আমি কি বলবো, একদিন আমি মরতে যাই, একদিন আমার মা মরতে যায়, একদিন আমার বউ মরতে যায়, একদিন আমার বাবা মরতে যায়। আমি এমন যে অবস্থাটার ভিতর এখন আপাতত আছি। টাকার দেনা বলতে এটা কিসের টাকার দেনা? এটা ওই যে আমার যখন আটকে রাখছিল, যারা মাইরা ফেলাইবো আমারে, ওই টাকাটা ধার করে দেওয়া হয়েছে। ওই টাকাটা ধার করেছে মানুষ থেকে, সুদে লাভে নিয়ে দেওয়াটা হয়েছিল। আচ্ছা, সেই দেনাটাই হচ্ছে আপনি এখন আমার গলার কাটা ভাই। কত বছর আগের ঘটনা এটা? এটা প্রায় 2-2.5 বছর হয়েছে। এখনো ধরে প্রতি মাসেই সুদ দিতে হচ্ছে? হ্যাঁ, সুদ দিচ্ছি, আসলের দিক যাইতে পারতেছি না। কি হলো মানে আপনার এই গল্পটা আপনি আজকে এখানে বললেন? আজকে এইখানে বললাম ভাই, আমি 3 তারিখে আপনাদের এখানে ফোন দিছি, 2 তারিখ রাতে আমি ফাঁসি দিতে গেছি। বাসায় বউ কান্না করে, মা কান্না করে, আমার বাচ্চা থাকার কোনো দরকার নেই। আমি মনে করি যে আজকে আমার ফ্যামিলিতে দেওয়ার কথা, আমি টাকা গাড়ি চালাই নিয়ে আসি, টাকাটা আমার রাস্তায় মানুষকে দিয়ে আসা লাগে। আমার টাকা দিয়ে আজকে আমার পোলাটার 5 বছর, আমি কখনো পোলাটার এখন স্কুলে ভর্তি করতে পারিনি। এই 2-2.5 লাখ টাকার জের আপনি এত বছর ধরে টেনে চলেছেন, কিছু করতে পারতেছি না। আর এখানে অনুষ্ঠান আপনি এখানে বলার কারণ, যে আমি যদি মইরাও যাই কোনো কারণবশত, বা কোনো আবার খারাপও জড়ায় যাই, আমার ছেলেটা যেন আমার কোনো সময় ভুল না বুঝে যে আমার ওর বাবা কিছু করছে, যে বিপদে পড়েই করছে, অসহায় হয়ে এই কাজটা আমি করছি। যে যাই করি, সামনের তো কথা বলতে পারি না ভাই। একটা জিনিস বলি আপনাকে, আপনি সামনের কথা বলতে পারেন না, কিন্তু সামনের কথা বলার জন্য আমি আপনাকে ছোট করে একটা কথা বলতে চাই। একটা হচ্ছে যে আপনার ভিতরে প্রচন্ড মানবিক একটা মানুষ আছে, মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, এই জায়গাটার একটা মানুষ আছে। আপনি ওই যে একটু একটা কথা বলছিলাম যে একজন বাবা ঘুষ খেয়ে সে ভালো করে পয়সা নিয়ে তার সন্তানকে ভালো একটা স্কুলে পড়ায়, এটার রিটার্ন যদি সে মনে করে যে তার সন্তান তাকে ভবিষ্যতে ভালোভাবে দেখবে, এটা নিয়তি সেটা বলে না আসলে, কারণ উপরওয়ালা একজন দেখছেন। এই সন্তানটা তেমন একটা মানুষ হয় না, আমি জানি এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না, বাট এটা অনেকেই বলেন। কিন্তু আপনি এই যে হালাল পথে চেষ্টা করছেন, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, চেষ্টা করে যে পয়সাটা আপনার হচ্ছে সেটা আপনি পেছনের ঘানি টানছেন। আপনার সন্তানকে আপনি 5 বছর স্কুলে পড়াতে পারেননি, এটা নিজের বাবার অবস্থা থেকে এটা ভয়ানক রকমের ব্যর্থতা, এটা খুব কষ্টকর একটা বিষয় আমি জানি। কিন্তু আপনি ভালো পথ থেকে সরেন না, এই কারণে সরেন না, আপনি যে অন্যায়গুলো করছেন সেটার শাস্তি হয়তো, প্রায়শ্চিত্ত হয়তো আপনি সেই স্টেজে আছেন, কিন্তু এরপরে আপনার ভালো দিন নিশ্চয়ই আসবে, এটা আমরা বলতে পারি। কারণ আপনি প্রাচুর্যের মধ্যে ছিলেন, আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, আপনি কোটির জায়গায় যদি লক্ষ্যও ধরি, আপনি 5 তলা একটা বাড়ি যদি না জায়গায় যদি আমি 1 তলা বাড়িও ধরি, তাহলে আপনি সেটা করতে পারেননি বা করেননি। তো এই মানুষটা যেহেতু আপনি অর্থের মধ্যে থেকেই আপনি অনর্থের মূল জায়গায় পৌঁছে গেছেন, এত কিছু করতে পারেননি, তো এই মানুষটার দ্বারাই ভালো কিছু সম্ভব। আর সবচেয়ে বড় কথা, আপনার বয়স এখন 26-27 না? জি, 27 প্লাস। সবচাইতে ভালো, জীবনের সবচাইতে ইয়াং যে টাইমটা, সে টাইমটার মধ্যে আপনি আছেন। 2 হাতে 2 পায়ে পরিশ্রম করার মতো বয়স। তো সন্তানের বয়স 5 বছর, এটা আরো ভয়ানক হতে পারত যদি সন্তানের বয়স 10 বছর হতো, 11 বছর হতো, তখন তারা এখন মানে স্কুলে পড়ার বার্নিং বয়স যেটাকে বলে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আপনি খারাপ পথে না যাওয়াটাই বেটার। আর আপনার সন্তানের জন্য আপনি আসছেন এখানে, আপনার সন্তান এটা হয়তো বড় হয়ে শুনবে, তবে আমি মনে করি যে আরো অনেক মানুষের জন্য, আরো অনেক সন্তানের বদ্দোয়া আপনি কুড়াবেন যদি আপনি এই লাইনে যান। কারণ আপনার ঘটনাগুলোকে যদি আপনি একটু অন্যভাবে অ্যানালাইসিস করেন, তাহলে আপনি দেখবেন যে হ্যাঁ, আপনি হয়তো ডিরেক্টলি করেননি, আপনার বড় ভাইয়ের নামের উপর দিয়ে সবকিছু চলে গেল, কতটুকু সত্য আপনি নিজে জানেন, কিন্তু আপনি একটা কথা আছে যে অন্যায় করে এবং যে অন্যায় সহ্য করে, দুজনেই সমান অপরাধী। অবশ্যই আপনার বড় ভাই কোনো না কোনোভাবে আপনার সাহায্য নিয়েছে এবং সেটা আপনি সাপোর্টটা তাকে দিয়েছেন,
এরকম বড় ভাইরা আমাদের সিক্রেটসে অনেক এসছে, হয়তো ভবিষ্যতে সেও আসবে। তবে এটা ঠিক যে এই ধরনের কাজ আপনি সাপোর্ট করেছেন মানে কিন্তু আপনি নিজেও একজন অপরাধী। তো আপনি যাবেন না, এটাই আপনাকে বলার। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে এই ধরনের আজকের এই গল্প থেকে শুধু একটা কথাই বলতে চাই আপনাদের এই লেসনের জায়গাটাতে, ফ্যান্টাসি আমাদের প্রত্যেকের জীবনে আছে, কম বেশি প্রত্যেকের জীবনে আছে। ফ্যান্টাসি আমরা ভালোবাসি, ফ্যান্টাসি ভালোবাসি বলেই কিন্তু সারা দুনিয়াতে সবচাইতে বিগ বাজেটের যে ছবিগুলো তৈরি হয় সেগুলো ফ্যান্টাসি নির্ভর ছবি। আপনারা জানেন হলিউড কেন্দ্রিক ছবিগুলোর কথা আমরা বলছি। এবং এই যে আমাদের লাইফে ফ্যান্টাসি নির্ভর যে ঘটনাগুলো, যেমন এই ছেলে লাইফে এক বড় ভাই এসছে, তার বিশাল পাওয়ার দেখে সেই বড় ভাইকে তার ভালো লেগে যাওয়া, এবং তারপর সেখানে ফল ইন হওয়া, তারপর সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করা, নিজের জীবন বাজি নিয়ে ওখান থেকে বের হয়ে আসা, এবং সেই টাকা ধার দেনার এখনো সে বয়ে বেড়াচ্ছে। আমি ভাই বলতে চাই যে আমার মনে হয় যে ওদিনকা যদি হয়তোবা মাইরা লাইতো তাহলে